এখন আমরা পড়ব মিনিং অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। এবারে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট মানেটা কি? দেখো, অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট মানে হলো অডিটার, আমরা অডিটার, রাইট? আমরা অডিটাররা কোম্পানিতে যাব, যে আমাকে হায়ার করবে সেখানে যাব, গিয়ে ইনফরমেশান চেক করব। এবার ইনফরমেশান চেক করব, করে নিজেদের একটা ওপিনিয়ন দেব বা কনক্লুশন দেব যে দেখো এখানে এই ঠিক আছে ভুল আছে, বা আমাদের ইনফরমেশানটা তুমি আমাকে দিয়েছো, আমি যেটা চেক করে দিচ্ছি, তোমার যে ইনফরমেশানগুলো আমি চেক করে দিচ্ছি সেগুলো একদম ট্রু অ্যান্ড ফেয়ার আছে, কারেক্ট, 100% তো কারেক্ট আমরা বলি না, আমরা তো গ্যারেন্টি নিই না, কিন্তু আমরা বলবো ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে, রাইট? এইবারে বোঝো অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্টে 3টে পার্টি থাকে। এই অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টে, এটা এমন একটা এঙ্গেজমেন্ট, এখানে 3টে পার্টি থাকে। প্রথম, যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বানায়। কারা ফিনান্সিয়াল স্টেটমেন্ট বানায়? গল্পটা বোঝো ভালো করে। ম্যানেজমেন্ট, কোম্পানির ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল স্টেটমেন্ট বানাচ্ছে। ওই স্টেটমেন্টটা আমরা অডিটররা চেক করছি, চেক করে নিজের কনক্লুশন ড্র করে দিচ্ছি, নিজের মতামত বা ওপিনিয়ন লিখে দিচ্ছি যে এটা ট্রু অ্যান্ড ফেয়ার আছে বা নেই, যা হোক। এবার ওই যে আমি অডিট, ওটাকেই আমাদের অডিট করা বলে। এবার অডিট যে করে দিলাম, ওই অডিট রিপোর্টটা কাদের কাজে লাগবে? ইনভেস্টরদের বা এই ইনফরমেশনের যারা ইউজার তাদের কাজে লাগবে, যারা ওই ডকুমেন্টটা চেক করবে, করে বুঝবে যে কোম্পানির অবস্থাটা কেমন আছে, কোম্পানি খুব কম সময়ের মধ্যে দেউলিয়া হয়ে যাবে না তো, কোম্পানিতে আমি যদি আমার টাকা ইনভেস্ট করি আমি লং টার্মে গিয়ে প্রফিট পাবো তো, এই সমস্ত কিছু আন্দাজ করতে পারে। আর তারা একটা কনফিডেন্ট পায় যে অডিটার অডিট করে দিয়েছে মানে একটা রিস্ক কম আছে, ঠিক আছে, একটা বিশ্বস্ততা বেশি আছে অডিট করে দেওয়া মানে, এটা আমরা আগেও জেনেছি। তাহলে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট মানে হলো প্র্যাকটিশনার যেখানে নিজের কনক্লুশন এক্সপ্রেস করছে, কি করছে, এমন একটা এঙ্গেজমেন্ট যেখানে প্র্যাকটিশনার মানে হচ্ছে অডিটর বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে। প্র্যাকটিশনার কিন্তু একটা ব্রড টার্ম। প্র্যাকটিশনার মানে শুধু যে অডিট করে সে না, অডিটের বাইরেও যে সমস্ত কিছু চেক করতে পারবে প্র্যাকটিশনার, প্র্যাকটিস করছে, ওকে, ভালো কথা। তো প্র্যাকটিশনার মানে আমরা এখানে আপাতত কি ধরে নিচ্ছি? অডিটর বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এটাই অ্যাকচুয়ালিও। তাও আচ্ছা, তারা কি করছে? তারা রিপোর্ট চেক করছে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট চেক করছে, চেক করে নিজের কনক্লুশন ড্র করছে, এক্সপ্রেস করছে, নিজের কনক্লুশন এক্সপ্রেস করে কনফিডেন্ট ইনক্রিজ করে দিচ্ছে। কাদের কনফিডেন্ট ইনক্রিজ করছে? ইন্টেন্ডেড ইউজার্সদের, মানে ইনভেস্টররা যারা কোম্পানিতে নিজের টাকা ইনভেস্ট করবে তারা একটু সাহস পাচ্ছে, তাদের কনফিডেন্টটা বাড়িয়ে দিচ্ছে অডিট করে দেওয়ার ফলে, ঠিক আছে। Other than the responsible party about the outcome of the evaluation or measurement of a subject matter against criteria। এবারে সাবজেক্ট ম্যাটারটা কি? সাবজেক্ট ম্যাটার এগেনস্ট ক্রাইটেরিয়া, ভালো করে বোঝো এই লাইনটা। সাবজেক্ট ম্যাটার মানে হলো আমরা যেটা চেক করব, ঠিক আছে, আমরা যেটা চেক করব সেটাই আমাদের কাছে সাবজেক্ট ম্যাটার। আমরা যদি কোনো কোম্পানিতে গিয়ে ফিনান্সিয়াল স্টেটমেন্ট চেক করি সেটাই আমাদের কাছে সাবজেক্ট ম্যাটার, আমাদের সাবজেক্ট, ওকে। আমরা যদি ফিনান্সিয়াল ইনফরমেশান চেক করি, সাবজেক্ট ম্যাটার। আমরা যদি কন্ট্রোল আছে কি না, কোম্পানিতে কীরকম কন্ট্রোল আছে, ইন্টারনাল কন্ট্রোল কীরকম সেটা চেক করি, সেটা আমাদের কাছে সাবজেক্ট ম্যাটার। তাহলে আমরা যেটা চেক করব, আমরা কারা? আমরা অডিটর, আমরা যারা অডিটর বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাই তো। আমরা যেটা চেক করব সেটাই হচ্ছে সাবজেক্ট ম্যাটার। এবার বলেছে এগেনস্ট ক্রাইটেরিয়া, সাবজেক্ট ম্যাটার এগেনস্ট ক্রাইটেরিয়া। এবার এগেনস্ট ক্রাইটেরিয়া মানে কেন এই লাইনটা, এই দুটো ওয়ার্ড কেন বসিয়ে দিয়েছে? এগেনস্ট ক্রাইটেরিয়া মানে হচ্ছে যেটা অ্যাপ্লিকেবল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অ্যাপ্লিকেবল লজ অ্যান্ড রেগুলেশন, অ্যাপ্লিকেবল ফিনান্সিয়াল ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, সেইগুলো অনুযায়ী আমরা সাবজেক্ট ম্যাটারকে চেক করব। আমরা সাবজেক্ট ম্যাটারটা কী অনুযায়ী চেক করব? আমি কি নিজের মতো রুলস বানাবো, রুলস বানিয়ে চেক করব, নিজের মতো রুলস বানিয়ে চেক করব যে সাবজেক্ট ম্যাটারটা বা ফিনান্সিয়াল স্টেটমেন্টটা ঠিকঠাক আছে কি না? না,
অলরেডি একটা রুলস বলে দেওয়া আছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দ্বারা, লজ রেগুলেশন দ্বারা, যা রুলস কোম্পানি ল যা রুলস বলে দিয়েছে সেই অনুযায়ী আমরা মিলিয়ে মিলিয়ে দেখব যে সব ঠিকঠাক আছে কি না। সাবজেক্ট ম্যাটারটাকে আমরা ওই রুলস বা ওই ক্রাইটেরিয়াগুলো অনুযায়ী মিলিয়ে মিলিয়ে দেখব ঠিক আছে কি না, বোঝা গেল? তাই বলেছে সাবজেক্ট ম্যাটার এগেনস্ট ক্রাইটেরিয়া। তাহলে আমরা সাবজেক্ট ম্যাটার চেক করছি ওই ক্রাইটেরিয়ার সাথে মিলিয়ে মিলিয়ে, দেন আমরা অডিট রিপোর্ট সাইন করে দিচ্ছি। ওই অডিট রিপোর্টটা ইন্টেন্ডেড ইউজার্স, যাদের ইন্টেনশন আছে এই অডিট রিপোর্টের প্রতি, তাদেরকে বলছে ইন্টেন্ডেড ইউজার্স, যারা কিনা ওই রিপোর্টটা চেক করবে, ওদের কাজে লাগবে। ইনভেস্টররা, শেয়ার হোল্ডার্সরা, ওরা চেক করবে, ওদের কাজে লাগবে। আর ওই রিপোর্টটা আমি কোথা দিয়ে পেয়েছি, আমি কোথা দিয়ে চেক করছি? আমি তো নিজে রিপোর্ট বানাইনি। অডিটর কিন্তু অডিটর কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্ট বানায় না, অডিটর ফিনান্সিয়াল স্টেটমেন্ট চেক করে। সো ম্যানেজমেন্ট, কোম্পানির নিজস্ব ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল স্টেটমেন্ট বানিয়ে দিয়েছে, আর অডিটর সেটা গিয়ে চেক করে দিয়েছে। দেন কি করছে? নিজের ওপিনিয়ন দিয়ে দিচ্ছে, গিভস অ্যান ওপিনিয়ন, দেন নিজে অডিটটা সাইন করে দিচ্ছে। দেন সেটা কাদের কাজে লাগছে? ইন্টেন্ডেড ইউজার্স মানে শেয়ার হোল্ডার বা ইনভেস্টরদের কাজে লাগছে। পুরো ক্লিয়ার? এটা আমি এতক্ষণ ধরে বোঝালাম, তার কারণ আছে, এটা পরে গিয়ে আরও অনেক লাগবে কাজে, তাই জন্য ভালো করে এটা বুঝে নাও, কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। ওকে, এই প্যারাটার মানে পুরো বুঝে গেলে ভালো করে রিড করবে আমার পড়ানোর পর। ওকে, নেক্সট হচ্ছে এলিমেন্টস অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। এই অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টটাতে কী কী এলিমেন্ট আছে? এই অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টটাতে কী কী এলিমেন্টস বা উপাদান আছে? উপাদান মানে যারা যারা ইনভলভ এই অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টে কী কী ইনভলভ। ওকে, ফাইন বুঝেছি। আচ্ছা, ফার্স্ট ইনভলভ হচ্ছে থ্রি পার্টি রিলেশনশিপ। কি? থ্রি পার্টি রিলেশনশিপ। তার মধ্যে কারা কারা পড়ছে? প্র্যাকটিশনার, রেসপন্সিবল পার্টি আর ইন্টেন্ডেড ইউজার্স। এটা আমি আগেও ব্যাখ্যা করলাম যে প্র্যাকটিশনার হচ্ছে সে যে কিনা চেক করবে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট চেক করবে। রেসপন্সিবল পার্টি হচ্ছে সে যে কিনা বানাবে রিপোর্ট, মানে ভালো করে বোঝো, ভালো করে শোনো। কোম্পানির যারা ডাইরেক্টর, যারা ম্যানেজমেন্ট, যারা দায়িত্বে আছে, তারা ফিনান্সিয়াল স্টেটমেন্ট বানাবে, ওদের কোম্পানির স্টেটমেন্ট ওরা বানালো, ঠিক আছে? কোথায় কি লস, কোথায় কি লাভ হয়েছে, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, ইনকাম স্টেটমেন্ট, সব কিছু সব ফিনান্সিয়াল স্টেটমেন্ট বানালো, ট্রায়াল ব্যালেন্স সব বানালো। এরপর ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলোকে কাউকে দিয়ে চেক করাতে হবে। কে চেক করবে? যে বানালো সে হচ্ছে রেসপন্সিবল পার্টি, মানে ম্যানেজমেন্ট, কোম্পানির ম্যানেজমেন্ট, তারা বানাচ্ছে তাই তারা রেসপন্সিবল পার্টি। ভুল ত্রুটি হলে তারা রেসপন্সিবল, তারা ইচ্ছা করে ভুল করেছে নাকি ভুল করে সেটা পরে বিকজ করা যাবে। এবার প্র্যাকটিশনার কারা? যারা রিপোর্টটা চেক করবে বা ফিনান্সিয়াল স্টেটমেন্টটা চেক করবে। দেন অডিট রিপোর্ট সাইন করে দেবে স্নেহা দে, ঠিক আছে? মানে সিএ স্নেহা দে। ওকে, ফাইন, বুঝলাম। আচ্ছা, তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট চেক করে সাইন করে দেবে প্র্যাকটিশনার। আর অডিট রিপোর্ট হয়ে যাবার পর যারা ইন্টেন্ডেড ইউজার্স মানে কারা বলেছি? ইনভেস্টর, শেয়ার হোল্ডার্স, এরা অডিট রিপোর্টটা এদের খুব কাজে লাগবে, এদের খুব মানে একদম এরা অডিট রিপোর্ট দেখবে, দেখে বুঝবে যে কোম্পানির অবস্থা তো খুব ভালো, কোম্পানির তাড়াতাড়ি দেউলিয়া হওয়ার সম্ভাবনা নেই, আর কোম্পানির ওপর বিশ্বাস করা যাবে। তাই কোম্পানির ওপর এখন আমি আমার টাকা ইনভেস্ট করব, ভবিষ্যতে লং টার্মে গিয়ে অনেক প্রফিট উঠবে। এই হচ্ছে ইন্টেন্ডেড ইউজার, যাদের ধান্দা আছে কিছু একটা, ঠিক আছে? মানে ইনভেস্ট করবে। অবভিয়াসলি তারা টাকা না দিলে কোম্পানি টাকা পাবেও বা কোথা থেকে, তাই না? কোম্পানিকে লোন নিতে হয়, লেন্ডার্স যারা লোন দেয়, তো ইনভেস্টার্সরা ইনভেস্ট করে, তবেই তো কোম্পানি চলে। দেন প্রফিট হলে তাদেরকে তো তাদের শেয়ারটা দিতেই হবে। বুঝলাম। আচ্ছা, তাহলে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টে এরা তিনজন ইনভলভ থাকে, তাই বলেছে থ্রি পার্টি রিলেশনশিপ। আচ্ছা, এটা ইনক্লুড থাকে। আর কি কি থাকে? অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট ম্যাটার। বললাম না, যেটা কিনা চেক করবে, যেই ইনফরমেশনটা চেক করবে, যেই ফিনান্সিয়াল ইনফরমেশনটা অডিটর বা সিএ চেক করবে, সেইটাকে বলা হচ্ছে সাবজেক্ট ম্যাটার। আমরা যেটা চেক করব, যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা ইনফরমেশন আমরা চেক করব, সেটাকে বলা হবে সাবজেক্ট ম্যাটার। সেটা আমাদের সাবজেক্ট, আমরা যেটা চেক করব সেটাই আমাদের সাবজেক্ট। আমরা চেক করে দিচ্ছি, চেক করব, তাই এটা আমাদের সাবজেক্ট। বোঝা গেল?
ওকে, বুঝলাম বুঝলাম, এতবার করে বলার দরকার নেই, আমরা এমনি বুঝেছি। আচ্ছা ঠিক আছে। সুইটেবল ক্রাইটেরিয়া, সুইটেবল ক্রাইটেরিয়া কী কী বললাম, যে স্ট্যান্ডার্ডস, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, গাইডেন্স, লজ, রেগুলেশনস, রুলস অ্যান্ড রেগুলেশনস, এগুলো ফলো করে আমরা মেলাবো, যে সাবজেক্ট ম্যাটারের সাথে মেলাবো, যে ঠিকঠাকভাবে এগুলো ফলো করে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা কোম্পানি তৈরি করেছে কিনা সেটা মেলাবো। ঠিক আছে, বেঞ্চমার্ক একটা সেট করে দেওয়া থাকবে, ওই বেঞ্চমার্ক অনুযায়ী মেলাবো, এভ্যালুয়েট করব। কি করব? এভ্যালুয়েট করব। একটু ইংরেজি বলতে হবে, এভ্যালুয়েট করব, যে সাবজেক্ট ম্যাটারটা, মানে আমরা যেটা চেক করব, রাইট, সাবজেক্ট ম্যাটারটা স্ট্যান্ডার্ডস, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, গাইডেন্স, লজ, রুলস, রেগুলেশন, এগুলো ফলো করে বানানো হয়েছে কিনা, নিজেদের মতো আন্তাবড়ি বানিয়ে দেওয়া হয়নি তো, এটা চেক করব। ওকে, বোঝা গেল, এটাই আমাদের সুইটেবল ক্রাইটেরিয়া। আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি বুঝে গেছি। নেক্সট, সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স। সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স, এখানে দেখো দুটো শব্দ আছে, সাফিসিয়েন্ট, অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স। এভিডেন্স মানে তো তোমরা জানো, সাফিসিয়েন্ট মানে একদম যে যতটুকু ইনফরমেশান গ্যাদার করা যায়, যতটুকু ইনফরমেশান দিতে পারবে, কোয়ান্টিটিস। সাফিসিয়েন্ট মানে এখানে বলছে কোয়ান্টিটি অফ এভিডেন্স, মানে যতটুকু এভিডেন্স আমাকে দিতে পারবে ততই আমার অডিট করতে সুবিধা হবে, ততই ভালো কোম্পানির পক্ষেও। তাই সাফিসিয়েন্ট মানে কি, কোয়ান্টিটি অফ এভিডেন্স। সাফিসিয়েন্ট মানে আমি একটু অল্প একটা কিছু ডকুমেন্ট দিয়ে দিলাম, দিয়ে ছেড়ে দিলাম, ওতে কি আমি সব কিছু চেক করতে পারবো? মানে কোম্পানি আমাকে একটা ছোট ডকুমেন্ট দিয়ে দিল, বেশি কিছু বললোই না নিজের ফিনান্সিয়াল স্টেটমেন্টের ব্যাপারে বা কিছুর ব্যাপারে, আমি কি ওইটা দিয়ে হবে নাকি? না, আমাকে আমার আরও ইনফরমেশন চাই। সো আমাকে সাফিসিয়েন্ট ইনফরমেশন তো দিতে হবে, তবেই না আমি তার পরিপ্রেক্ষিতে আমি অডিট সাইন করবো, রাইট? ওকে, বুঝলাম। অ্যাপ্রোপ্রিয়েট মানে কি, দুটো শব্দ আছে বললাম, সাফিসিয়েন্ট আর অ্যাপ্রোপ্রিয়েট। এবারে অ্যাপ্রোপ্রিয়েট মানে কোয়ালিটি অফ এভিডেন্স, কোয়ালিটি অফ এভিডেন্স মানে এমন কিছু না যে বাবু কোম্পানিতে স্টেটমেন্ট চেক করছি, সেখানে দিয়ে দিল অন্নপ্রাশনের কার্ড। আরে ভাই, অন্নপ্রাশনের কার্ডে কী কী মেনু ছিল, আরে ওগুলো আমি কেন চেক করতে যাবো? আমার এভিডেন্স যেগুলো আমার দরকারে লাগবে, আমাকে সেই এভিডেন্সগুলো দাও, আমাকে ব্যাংক স্টেটমেন্ট দাও, আমার যা যা অডিট করতে লাগবে সেই এভিডেন্সগুলো আমাকে দাও। মানে বেকার এভিডেন্স দিয়ে আমাকে লাভ নেই, ঠিক আছে? সো কোয়ালিটি এভিডেন্স আমার দরকার, অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স আমার দরকার, এটা বুঝিয়ে দিতে হবে একদম ক্লায়েন্টকে, ঠিক আছে? ঠিক আছে, চলো বুঝলাম। আর ফিফথ হচ্ছে আ রিটেন অ্যাসুরেন্স রিপোর্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম। এই যে আমি এত কিছু করলাম, গল্প করলাম, এরপর সব কিছু শেষে আমি একটা রিটেন রিপোর্ট দেবো। আমি কি মুখে বলে দেবো হ্যাঁ হ্যাঁ তোমার কোম্পানিতে সব ঠিক আছে, দিয়ে কি 1,00,000 টাকা নিয়ে চলে যাব, নিজের ফিসটা নিয়ে চলে যাব? জাস্ট মুখে বলে দিলাম যে হ্যাঁ তোমার কোম্পানির রিপোর্ট একদম, তোমার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট একদম ঠিক আছে, বলে চলে যাব? আরে ভাই, একটা রিটেন রিপোর্ট দিতে হবে, সেই রিটেন রিপোর্টটাই তো ওই ইন্টারনেট ইউজার্সরা চেক করবে, নাহলে আমি কি সবাইকে জনে জনে বলতে হবে? যারা ইনভেস্টার্স তারা সবাই এসে আমাকে জিজ্ঞেস করবে যে এই কোম্পানিটা কেমন, ভালো? আরে মহা মুশকিল, এত কোম্পানি আমি কী করে মনে রাখবো? আমি চেক করার পর, অডিট করার পর একটা রিটেন রিপোর্ট দিয়ে দেবো, আর ওই রিটেন রিপোর্টটাই সব কিছু লেখা থাকবে, কনক্লুশন ড্র করা থাকবে, ঠিক আছে? ওই রিটেন রিপোর্টটাতেই কনক্লুশন ড্র করা থাকবে, ওই রিটেন রিপোর্টটার জন্যই আমি পয়সা পাবো। ওইটাই হচ্ছে এত কিছুর আউটকাম, এত কিছুর ফল কি, এই রিটেন রিপোর্টটা। ওই রিটেন রিপোর্টটা হয়ে যাওয়া মানে ডান, অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট ডান। অ্যাসুরেন্স মানে আমরা ইনভেস্টার্সদের বা শেয়ার হোল্ডার্সদের, মানে ইন্টেন্ডেড ইউজার্সদের অ্যাসিওর করব যে দেখো তোমরা এই কোম্পানিটাতে ইনভেস্ট করতে পারো, একদম নিশ্চিন্তে করতে পারো, একদম লো লেভেল অফ রিস্ক আছে। আমি অডিট করে দিয়েছি মানে কোম্পানিটাতে কোনো ঝোল নেই, কোম্পানিটা একদম পারফেক্ট আছে, তোমরা চাইলে এটাতে ইনভেস্ট করতে পারো। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এবার শোনো, আমাদের নেক্সট টপিক হচ্ছে অডিট ভার্সেস রিভিউ। আগে গল্পটা শোনো। আচ্ছা, ভাবো একটা কোম্পানি, তো কোম্পানিটায় আমরা জানি যে অডিট করাতে অনেক টাকা লাগে, ঠিক আছে? অনেক ব্যয়বহুল, অনেক টাকা লাগে অডিট করাতে। এবারে
কোম্পানিটা ভাবছে যে 3 মাস পর পর যদি আমি অডিট করাই বা 4 মাস পর পর যদি আমি কোয়ার্টারলি অডিট করাই, তাহলে আমার কোম্পানিটা কিন্তু ভালো রান করতে পারে, মানে কোম্পানিতে গ্রোথ বা আসতে পারে, মানে যেগুলো উইকনেস কোম্পানির সেগুলো ধরা পড়বে, যেগুলো স্ট্রেংথ সেগুলো ধরা পড়বে। কোম্পানির জন্য অডিট করা ভালো, মানে আমার কোম্পানির প্রফিটের জন্য, আমার কোম্পানির প্রফিট ইন দ্য সেন্স আমার কোম্পানির ভালোর জন্য আমি যদি অডিটটা করি, প্রত্যেক 4 মাস অন্তর অন্তর অডিট করাই, তাহলে ভালো। কিন্তু আমি প্রত্যেক 4 মাস অন্তর অন্তর অডিট করাবো কী করে? তেমন তো টাকা নেই, কেননা অডিট করতে অনেক টাকা লাগে, আর কোম্পানি তো আমার ছোটোখাটো কোম্পানি, প্রত্যেক 4 মাস পর পর আমি অডিট কী করে করাবো? তাই জন্য একটা টার্ম আসে যে ঠিক আছে, অডিট করাতে হবে না, ছোট করে অডিট করাতে পারো। ছোট করে অডিট, হ্যাঁ ছোট করে অডিট মানে হচ্ছে রিভিউ। ছোট করে অডিট বলা হয় না, অডিটের স্মল ভার্সন হচ্ছে রিভিউ। অডিট হচ্ছে একটা ব্রড টার্ম, যে অডিট করা মানে একদম দেখে দেখে নিখুঁতভাবে অনেক বেশি টাকা নিয়ে অডিট করা, আর তার একটা ছোট ভার্সন হচ্ছে রিভিউ, মানে কম টাকায় একটু মানে কাজ চলার মতো করা। ঠিক আছে, কাজ চলার মতো ইন দ্য সেন্স কাজ চলার মতো, মানে একদমই হেলাফেলাভাবে নয়, ভালোভাবেই করবে কিন্তু অডিটের মতো অতটা নিখুঁতভাবে নয়। একই কাজ, কিন্তু রিভিউ মানে কি ছোট অডিট। ঠিক আছে, এবার এটা কিন্তু বইতে কোথাও তুমি পাবে না যে রিভিউ মানে ছোট অডিট, এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য বললাম। ঠিক আছে, তো রিভিউ তারা তখন করানো যায় যখন আমি চাইছি যে একটু ছোটোখাটোভাবে জিনিসটা সলভ করে নিতে। আমার কোম্পানির ফ্রড ধরা পড়বে, এরর ধরা পড়বে, আমার কোম্পানিতে অনেক লাভজনক হবে অডিট করাটা বা রিভিউ করাটা ছোটোখাটোভাবে। তাই বলছে যে অডিট আমাদের যেখানে, এবার দেখো এই যে আমি রিভিউ বললাম এটা তোমরা বুঝতে পেরেছো তো? এবারে দেখো, অডিট মানে হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, মানে অডিট একদম রিজনেবল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট দেয়। 100% কারেক্ট তো কখনোই কোথাও বলে না ঠিকই, কিন্তু একটা রিজনেবল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট দেয়, একটা হাই লেভেল অফ কনফিডেন্স দেয়, হাই লেভেল। ঠিক আছে, হাই লেভেল অফ কনফিডেন্স, ভালো করে শোনো। আর যেখানে তোমার রিভিউ হচ্ছে একটা লিমিটেড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, মানে রিভিউ একটা লো লেভেল অফ অ্যাসুরেন্স দেয়, অ্যাসুরেন্স দেয় কিন্তু লো লেভেল। ঠিক আছে, আচ্ছা এটা তো আমরা ডিফারেন্স যখন পড়বো তখন পড়ছি, তারও পরের টপিকটাই। আচ্ছা, এখানে সেটা বুঝতে পারলে যে অডিট কী আর রিভিউ কী। দেখো আরেকটা কথা বলতে গেলে, যে রিভিউ করব মানে কি আমি জাস্ট ওপর দিয়ে দেখে চলে যাব এমনটাও নয়। রিভিউতেও আমরা এভিডেন্স চাইবো, আমরা সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স রিভিউ করার সময়ও চাইবো। ঠিক আছে, সেই ক্ষেত্রেও আমরা এমনভাবে নিজেদের ওপিনিয়ন ওখানেও আমাদের নিজেদের ওপিনিয়ন ড্র করতে হবে। ঠিক আছে, আমরা নিজের একটা কনক্লুশন, নিজেদের ওপিনিয়ন ড্র করব, সাইন করব, ওকে ডান। কিন্তু ওখানেও আমরা করব, মানে রিভিউ করার সময়ও আমরা নিজের ওপিনিয়ন দেব, বাট আমরা এতটাই সাফিসিয়েন্ট আর অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স নেব যেটা কিনা আমাদের লিমিটেড রিভিউ দিতে বা লিমিটেড অ্যাসুরেন্স দিতে, ঠিক আছে, হেল্প করবে। মানে যেটুকু এভিডেন্স নিয়ে আমার কাজটা হয়ে যাচ্ছে আমি ওইটুকুই নেব, এর বেশি নেব না, কারণ আমি ছোট অডিট করছি, রিভিউ করছি, তাহলে বেশি এক গাদা খেটে আমার লাভ নেই, কারণ আমি টাকাও সেরকম পাবো না অ্যাজ আ অডিটার, রাইট? কারণ অডিটে বেশি টাকা পাওয়া যায়, রিভিউতে কম টাকা। তো সেক্ষেত্রে তার মানে কি আমি খারাপভাবেও করব না, যতটুকু করার দরকার, যতটুকু স্ট্যান্ডার্ড বলে যে করা উচিত রিভিউ করার সময়, ততটুকুই করব। অ্যাপ্রোপ্রিয়েট সাফিসিয়েন্ট এভিডেন্স জোগাড় করব, সেখানে চেক করে কনক্লুশন দেব, কিন্তু লিমিটেড কনক্লুশন। ঠিক আছে, সেখানে নিজের কনক্লুশন বা ওপিনিয়ন ড্র করব, কিন্তু সেটা হবে লিমিটেড, সেটা হবে লো লেভেল। আর অডিট করার সময় হাই লেভেল অফ অ্যাসুরেন্স দেব। বোঝা গেল তফাৎটা? আচ্ছা, যাই হোক না কেন, এখানে দেখো লাস্ট লাইনে বলেছে যে অডিট আর রিভিউ দুটোই কিন্তু হিস্টোরিক্যাল ফিনান্সিয়াল ইনফরমেশনের ওপর বেস করে তৈরি করা হয়। মানে কোম্পানিতে আগে যা হয়ে গেছে
কোম্পানিতে আগে যা হয়ে গেছে, আর তোমরা জানো হিস্টোরিক্যাল ফিনান্সিয়াল ইনফরমেশন কি, এটা আমি আমার 1 নম্বর ভিডিওতে বলেছি, ভালো করে বুঝিয়ে দিয়েছি, তাও আবার বলছি যে কোম্পানিতে যেটা হয়ে গেছে, যেই ইনকাম হয়ে গেছে, যেই এক্সপেন্সগুলো হয়ে গেছে, অকার হয়ে গেছে অলরেডি, সেইগুলো নিয়েই তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট কোম্পানি বানায়। কোম্পানির ম্যানেজার বা ডাইরেক্টররা সেগুলো নিয়েই ফিনান্সিয়াল স্টেটমেন্ট বানায়। ওই ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো যেগুলো হয়ে গেছে তার উপর, মানে পাস্ট ডেটার উপর, ঠিক আছে, অতীতের ডেটা, পাস্ট ডেটার উপর তৈরি করা হয়েছে আমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট, মানে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তাই ওটাকে হিস্টোরিক্যাল ফিনান্সিয়াল ইনফরমেশন বলা হচ্ছে। আর অডিট বা রিভিউ দুটোই আমরা হিস্টোরিক্যাল ফিনান্সিয়াল ইনফরমেশন দেখেই দেব, ঠিক আছে, এর সাথে ভবিষ্যতের কোনো সম্পর্ক নেই। পুরনো হিস্টোরিক্যাল ফিনান্সিয়াল ইনফরমেশন দেখে তার উপরেই আমরা অডিট বা রিভিউ দেব বা সাইন করব, বুঝে গেল? ওকে, এবারে নেক্সট টপিকে আসা যাক। দেখো এখানে বলেছে টাইপস অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। কি বলেছে? টাইপস অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। কি কি টাইপস হয়? একটা বললাম রিজনেবল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, মানে অডিট রিজনেবল, একদম রিজনেবল মানে ঠিকঠাক, চলো এর থেকে বেশি হবে না, এর থেকে বেশি হাই কোয়ালিটি দেওয়া যাবে না, হাই লেভেল অফ অ্যাসুরেন্স। আর একটা হচ্ছে লিমিটেড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, মানে হচ্ছে লো লেভেল অফ অ্যাসুরেন্স। অ্যাসুরেন্স এটাতেও দেবো, কিন্তু আমি বারবার বলছি রিভিউতেও কিন্তু অ্যাসুরেন্স দেওয়া হয়, যাতে ইউজার্সরা কনফিডেন্স পায়, সেরকম অ্যাসুরেন্স রিভিউতেও দেওয়া হয়, কিন্তু এটা লো লেভেল, অডিটের তুলনায় একটু লো লেভেল অফ অ্যাসুরেন্স, বোঝা গেল? আচ্ছা, আবারও বলছি, হেলাফেলাভাবে কিন্তু রিভিউ করা হয় না, রিভিউ ততটুকুই স্ট্যান্ডার্ড মেনে করা হয় যতটুকু করা উচিত, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো যেটা আমরা বললাম যে অডিট মানে তো রিজনেবল অ্যাসুরেন্স, আর লিমিটেড অ্যাসুরেন্স হচ্ছে রিভিউ, মানে লিমিটেড, ওকে, রিভিউ কম লেভেল, লো লেভেল। ডিফারেন্সটা একটু পড়ে নিই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো রিজনেবল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট যেখানে হাই লেভেল দেয়, কে কোনটা? রিজনেবল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট কোনটা দেয়? অডিট করলে আমরা রিজনেবল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট দিতে পারি, মানে রিজনেবল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট মানেই হলো অডিট করা, বোঝা গেল? লিমিটেড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট মানে লোয়ার লেভেল অ্যাসুরেন্স দেয়। কি দেয়? লোয়ার লেভেল অ্যাসুরেন্স। ওকে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, এখানেও কিন্তু আমরা সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স কালেক্ট করে দেন এলাবোরেট আর এক্সটেন্সিভ প্রসিডিওর করছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে তোমার রিজনেবল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, এখানে ফিউয়ার প্রসিডিওর, এখানে একদম প্রসিডিওর এলাবোরেট থাকে আর এক্সটেন্সিভ থাকে, এলাবোরেট অ্যান্ড এক্সটেন্সিভ প্রসিডিওর থাকে, আর এখানে থাকে হচ্ছে তোমার ফিউয়ার প্রসিডিওর, মানে লিমিটেড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টে বা রিভিউতে ফিউয়ার প্রসিডিওর, কিছু প্রসিডিওর থাকে, সেইগুলো করে রিজনেবল অ্যাসুরেন্স আমরা দিয়ে দিই। আচ্ছা, বুঝলাম, ঠিক আছে। তারপরে অডিট করার সময় আমরা রিজনেবল কনক্লুশন দিই, আর লিমিটেড অ্যাসুরেন্স মানে রিভিউ করার সময় আমরা অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স দেখে, ওখানেও অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স দেখছি, বাট লিমিটেড কনক্লুশন দিচ্ছি। তাহলে রিভিউ করার সময় আমরা কি দিচ্ছি? লিমিটেড কনক্লুশন দিচ্ছি, আর অডিট করার সময় আমরা কি দিচ্ছি? রিজনেবল কনক্লুশন দিচ্ছি, বোঝা গেল? রিজনেবল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট মানে অডিট, লিমিটেড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট মানে রিভিউ। ক্লিয়ার? এই যে এখানে বলেছে, দেখো রিজনেবল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট মানে হচ্ছে অডিট, আর লিমিটেড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট মানে হচ্ছে রিভিউ। ওকে, আচ্ছা, আমার একটু প্রবলেম হচ্ছে যেহেতু ফোনে পড়াচ্ছি তো, তাই জন্য। ঠিক আছে, চলো, আশা করছি তোমরা বুঝতে পারছো, আর যেগুলো আমি দাগাচ্ছি তোমরাও বইতে দাগাবে, ঠিক আছে? নিজে যখন পড়বে, মানে এই ক্লাসটা, এই লেকচারটা কমপ্লিট করার পরেই তোমরা বসবে, পরে বসবে না, এক্ষুনি এই লেকচারটা কমপ্লিট করার পরেই নিজে একবার রিড করবে, আর তখন যেগুলো দাগিয়েছি সেগুলো দাগাবে, ঠিক আছে? পড়তে পড়তে তোমরা নিজেরাই বুঝতে পারবে কোনগুলো ইম্পর্টেন্ট নয়। ওকে, তারপরে হচ্ছে আমরা দুটো অ্যাসুরেন্স, আমরা এখন কি পড়ছি? আমরা এখন পড়ছি টাইপস অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের টাইপস, কি টাইপ হয়? দুটো টাইপ পড়লাম, লিমিটেড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, আর কি পড়লাম? রিজনেবল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। দুটো টাইপ পড়লাম। এছাড়াও আরও একটা টাইপ হয়, আরও একটা টাইপের অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট হয়, সেটার কোনো এক্স্যাক্টলি সেরকম নাম নেই, বাট সেটা প্রসপেক্টিভ ফিনান্সিয়াল ইনফরমেশনের উপর বেস করে হয়। দেখো, আমি আগেই বললাম যে অডিট আর রিভিউ করা হয়
হিস্টোরিক্যাল ফিনান্সিয়াল ইনফরমেশনের উপর বেস করে, মানে পাস্টের ডেটার ওপর বেস করে, অতীতে যা হয়ে গেছে সেইগুলোর ওপর বেস করে। কিন্তু প্রসপেক্টিভ ফিনান্সিয়াল ইনফরমেশন অ্যাজাম্পশনের ওপর বেস করে হয়, মানে ফিউচারে আমার কত লাভ হতে পারে, কত ক্ষতি হতে পারে, আমার এক্সপেন্স কত হতে পারে, আমার ক্রেডিটারের ব্যালেন্স কত থাকবে, ডেটার্সের ব্যালেন্স কত থাকবে, লোন আমায় কত নিতে হতে পারে, এটসেট্রা এটসেট্রা, যা কিছু অ্যাসাম্পশন, মানে ফিউচারে আমার কি হতে পারে এটা আমরা একটা ধারণা করে নিই। ওই ধারণা মানে ফিউচার ওরিয়েন্টেড, ঠিক আছে, ফিউচারে কি পসিবল, কি হতে পারে, এনভায়রনমেন্ট, বাইরের এনভায়রনমেন্ট কেমন হতে পারে, আমার কোম্পানিটা সেটা কীরমভাবে এফেক্ট করতে পারে, সেগুলো আমরা অ্যাসাম্পশন করে নিই। আর সেটা কি, সেটার জন্য আমাকে কোনো হিস্টোরিক্যাল ফিনান্সিয়াল ইনফরমেশান প্রোভাইড করা হয় না, কোনো ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রোভাইড করা হয় না যেগুলো দেখে দেখে আমরা অ্যাসিওর করে দেব। নো, আমরা প্রসপেক্টিভ ফিনান্সিয়াল ইনফরমেশনের জন্য আমাদের যেরকম, হ্যাঁ ওখানেও এভিডেন্স দেওয়া হতে পারে, কিন্তু ওখানেও এভিডেন্স দেওয়া হতে পারে আর দেওয়া হয়, কিন্তু এমন কিছু এভিডেন্স যেগুলো এটা বোঝায় যে ফিউচারে এতটা লাভ হতে পারে, এতটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এগুলো পসিবল, এগুলো হওয়া পসিবল, এগুলো হওয়া পসিবল নয়, এই সমস্ত ফিউচার ওরিয়েন্টেড একটা ফোরকাস্ট করা যে কি হতে পারে, একটা পূর্বাভাস, ঠিক আছে। তো প্রসপেক্টিভ ফিনান্সিয়াল ইনফরমেশনের ওপর বেস করে যেই অ্যাসুরেন্স দেওয়া হয় ওটাই হচ্ছে তোমার, এক্স্যাক্ট কোনো নাম নেই বাট ওকে, হ্যাঁ বুঝলাম। তো এটা ফিউচার ইভেন্টসের ওপর বেস করে। তাহলে এই দুটোর ডিফারেন্স কি দেখো, হিস্টোরিক্যাল ফিনান্সিয়াল ইনফরমেশান আর প্রসপেক্টিভ ফিনান্সিয়াল ইনফরমেশনের ডিফারেন্সটা কোথায়, যে প্রথমটা হচ্ছে তোমার পাস্ট পিরিয়ডের ওপর বেস করে, ঠিক আছে, পাস্ট পিরিয়ডের ওপর বেস করে নিজের কনক্লুশন ড্র করছে, আর দ্বিতীয়টা তোমার ফিউচার ইভেন্টস কি হতে পারে, কি পসিবিলিটি, তার ওপর বেস করে কনক্লুশন ড্র করছে। মানে প্রসপেক্টিভ ফিনান্সিয়াল ইনফরমেশানে ফিউচারে কি হতে পারে, প্রসপেক্টিভ মানেই হচ্ছে ফিউচারে কি হতে পারে, ঠিক আছে। তো প্রসপেক্টিভ ফিনান্সিয়াল ইনফরমেশন মানে ফিউচারে কি হতে পারে সেটার উপর ধারণা করে একটা আমাকে ডেটা সাবমিট করা হয় বা স্টেটমেন্ট দেওয়া হয়, আর আমি সেটাকে যা এভিডেন্স থাকবে সেটার উপর বেস করে নিজের কনক্লুশন বা ওপিনিয়ন ড্র করে দেব, ঠিক আছে। আচ্ছা, যেহেতু তোমার অডিট বা রিভিউ করার সময় আমাকে অলরেডি হিস্টোরিক্যাল ফিনান্সিয়াল ইনফরমেশান দিয়ে দেওয়া হয়, যেগুলোর সত্যতা আছে বা নেই, যা হোক হতে পারে, কিন্তু যেই এভিডেন্সগুলো আমাকে দেওয়া হয় সেগুলো একদম পাস্ট ডেটার উপর, যেগুলো হয়ে গেছে। কিন্তু প্রসপেক্টিভ ইনফরমেশানে ফিউচারে কি হতে পারে সেটার উপর। তো সেক্ষেত্রে আমাকে যে এভিডেন্সগুলো দেওয়া হবে সেগুলোর ওপর ভিত্তি করে আমি কীভাবেই বা নিজের কনক্লুশন একদম এক্স্যাক্ট ড্র করতে পারবো যে এটা ট্রু অ্যান্ড ফেয়ার। সেই ক্ষেত্রে আমরা ট্রু অ্যান্ড ফেয়ার ড্র করি না, আমরা বলি যে নাথিং হ্যাজ কাম টু প্র্যাকটিশনার্স অ্যাটেনশন বা আওয়ার অ্যাটেনশন, মানে এখানে প্র্যাকটিশনার্স অ্যাটেনশন, ঠিক আছে, যে অডিটটা করছে বা অডিটর বা সিএ যে অডিট করছে তার চোখে, বা আমি করছি অডিট, ঠিক আছে, তো আমার চোখে এমন কিছু আসেনি যেটা কিনা দেখে আমার মনে হচ্ছে যে কোম্পানিতে কোনো ঝোল আছে, বা প্রসপেক্টিভ ফিনান্সিয়াল ইনফরমেশান যে ভবিষ্যতে, মানে ধরো একটা এক্সাম্পল, কোম্পানিতে প্রত্যেক বছর রেভিনিউ জেনারেট হয় 1,00,000 টাকা, সেক্ষেত্রে প্রসপেক্টিভ, এবারে যেখানে বলছিলাম, সরি ফর ইন্টারাপ্ট, আচ্ছা আমি কি বলছিলাম, হ্যাঁ, যে ধরো একটা কোম্পানির প্রত্যেক বছর রেভিনিউ জেনারেট হয় 1,00,000 টাকা, তো সেই কোম্পানিটা একটা প্রসপেক্টিভ স্টেটমেন্ট বানিয়েছে যে আমার নেক্সট বছর 1 কোটি টাকা রেভিনিউ জেনারেট হবে, এটা একটা সে অ্যাসাম্পশন করছে। আরে ভাই, দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, প্রত্যেক বছর যেখানে 1,00,000 টাকা রেভিনিউ জেনারেট হয় সেখানে হঠাৎ করে পরের বছর কি করে 1 কোটি টাকা রেভিনিউ জেনারেট হয়ে যেতে পারে, তো দ্যাটস নট পসিবল। তো এটা দেখেই বোঝা যায় যে এটার একদমই ঝোল আছে, মানে পুরো ঝোল ভর্তি, তো এটা পুরো ফেক। তো সেই ক্ষেত্রে প্র্যাকটিশনার বা অডিটর বা সিএ সে কীভাবে নিজের কনক্লুশন ড্র করে দেবে, সে বলবে প্লিজ এটাকে কারেক্ট করো, কিংবা আমাকে এমন কিছু এভিডেন্স দাও যেটার উপর ভিত্তি করে আমি মেনে নেবো যে হ্যাঁ পরের বছর 1 কোটি রেভিনিউ জেনারেট হতে পারে। এমন কোনো এভিডেন্স কি তোমার কাছে আছে? ফিউচারে এমন হতেই পারে, এমন কোনো এভিডেন্স যদি না থাকে দেন ওকে, আর যদি থাকে বাই এনি চান্স, থাকার তো কথা না, বাট যদি থাকে, আর যদি প্র্যাকটিশনারের
মনে হয়, কারণ তারা অনেক অনুভূমিক হয়, এক্সপিরিয়েন্সড হয়। তো এক্সপিরিয়েন্স করতে করতে সিএরা বুঝেই যায় যে কোথায় কি ঝোল হতে পারে, কি হতে পারে না। তো সেক্ষেত্রে যদি তাদের মনে হয়ে থাকে যে ঠিক আছে পরের বছর হতে পারে, আর এভিডেন্সও যদি মিলে যায়, ঠিকঠাক হয়, তবুও সে ট্রু অ্যান্ড ফেয়ারের গ্যারেন্টি, এইটুকু মানে ছোট্ট একটু গ্যারেন্টিও দেয় না অডিটার। তো সেই ক্ষেত্রে তারা কি বলে, তারা বলে নাথিং হ্যাজ কাম টু আওয়ার অ্যাটেনশন, আমাদের চোখে এমন কিছু পড়েনি যেটা কিনা ঝোল আছে বলে মনে হতে পারে, যে ফিউচারের প্রসপেক্টিভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট একদম ভুলভাল হতে পারে, এরকম আমাদের চোখে কিছু পড়েনি। এবার থাকলেও থাকতে পারে, কিন্তু আমাদের অ্যাটেনশনে কিছু পড়েনি। ওকে, বোঝা গেল? তো এটাই ছিল এইখানটা পুরোটাই, ঠিক আছে? এটা পুরো রিড করবে, এই যে এই এক্সাম্পলটা রিড করে নেবে, যে এখানে কিছুই সেরকম নেই। অডিট মানে রিজনেবল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, এই যে অডিট মানে রিজনেবল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, রিভিউ মানে লিমিটেড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, এক্সামিনেশন অফ প্রসপেক্টিভ ফিনান্সিয়াল ইনফরমেশান যে কিনা ওই ফিউচারের অ্যাসেমশনের ওপর রিলেট করে, প্রসপেক্টিভ ফিনান্সিয়াল ইনফরমেশান বানানো হয়, আর সেটার ওপর আর কি আমরা সাইন করে দিই যে নাথিং হ্যাজ কাম টু আওয়ার অ্যাটেনশন। তারপরে রিপোর্ট অন কন্ট্রোলস অপারেটিং অ্যাট অ্যান অর্গানাইজেশন, যে সেটা কেমন এঙ্গেজমেন্ট, সেটা একটা অ্যাসুরেন্স যেখানে ডিজাইন অ্যান্ড অপারেশন অফ কন্ট্রোলস হিসেবে এগুলো প্রোভাইড করা হয়। ঠিক আছে? ঠিক আছে, এই দুটো বেশি ইম্পর্টেন্ট ছিল, হয়ে গেছে, চলো ডান। আচ্ছা, এই একটা চার্ট, এটা পড়ে নেবে, যেগুলো আছে মানে পুরো বই, ঠিক আছে? আমি যেগুলো পড়াচ্ছি, তো আমি তো পুরো বই মানে একদম লাইন বাই লাইন পড়াচ্ছি, চেষ্টা করছি, স্টিল যেখানে আমি বক্স একটু হলেও কিছু মিস দিচ্ছি, সেগুলোও তোমরা পড়বে, বইয়ের একটা লাইনও ছেড়ে যাবে না। সো প্লিজ, বইয়ের একটা লাইনও ছেড়ে যাবে না, যেগুলো আমি পড়াবো না সেগুলোও পড়বে, মানে রিড করে যাবে, কারণ আমি জানি যে সেগুলো পড়ানোর দরকার নেই, জাস্ট একবার রিড করলেই হবে। তো আমি সেই হিসাবেই পড়াচ্ছি, ঠিক আছে? চলো নেক্সট। এবার আমরা পড়ব কোয়ালিটিস অফ অডিটর। ওকে, তো এবার আমার গল্পটা শোনো। তুমি একজন সিএ, তুমি একটা কোম্পানিতে গেছো অডিট করতে। সেখানে কোম্পানির লোকজন, ম্যানেজমেন্ট, এমপ্লয়িজ এটসেট্রা যারা যারা তোমার সাথে, তোমার কোম্পানির সাথে ইনভলভ, তাদের সবার সাথে তোমায় কথা বলতে হবে, ঠিক আছে? তো কারণ তুমি অডিট করতে এসো, তোমায় কিছু ইনফরমেশান গ্যাদার করতে হবে। তো তুমি তাই জন্য তাদের সাথে কথা বললে, খুব পোলাইটলিভাবে, খুব শান্তভাবে কথা বললে, ঠিক আছে? আর কী করলে, মানে খুব ভেবে চিন্তে কথা বললে, যাতে মানে স্মার্টভাবে, ঠিক আছে? যাতে সবার পেট থেকে কথা বের করতে পারো, এরকমভাবে সব ইনফরমেশান যাতে তুমি জানতে পারো, তারা যাতে তোমাকে সব ইনফরমেশান জানায়, সেরকমভাবে কথা বলতে হবে। বোঝা গেল? ঠিক আছে, বুঝলাম। তো তারপরে কি হলো, তারপরে অডিটর, তুমি অডিটর সিএ, এবার তুমি বসেছো সবার সাথে, যাই হোক একটু কথাবার্তা বলা হলো, এবার তোমার কাছে ডকুমেন্ট পেশ করা হলো, যা যা ডকুমেন্ট অডিট করতে লাগবে সেই ডকুমেন্টগুলো তোমার সামনে রাখা হলো। তোমাকে খুব কেয়ারফুল থাকতে হবে যে ডকুমেন্টগুলো যাতে ভুলভাল ডকুমেন্ট পেশ করে দিয়ে তোমাকে আর কি বোকা বানানো হচ্ছে না, এরকম একটা টাইপ। খুব ব্লাইন্ডলি তুমি সব ডকুমেন্ট অ্যাকসেপ্ট করে নিলে, ধরো সাইন করবো, টাকা নেবো, চলে যাবো, এরকম করলে হবে না। কী কী ডকুমেন্ট দিয়েছে, সেই ডকুমেন্টগুলো তোমার কাজের কিনা, অডিট করার ক্ষেত্রে তোমার কাজের কিনা, রিলায়েবল কিনা, ডকুমেন্টগুলো কারেক্ট কিনা, ভুলভাল মিথ্যের ভুয়ো ডকুমেন্ট না তো, ফ্রড ডকুমেন্ট না তো, সব তোমায় দেখে নিতে হবে। মানে ফ্রড কিনা ধরা পড়তেও পারে, নাও পড়তে পারে, এবার তোমাকে তাও একটু চেকিং করে নিতে হবে। বোঝা গেল? তো তুমি চেকিং করলে, ভালো কথা। তুমি ব্লাইন্ডলি অ্যাকসেপ্ট করলে না, সব ডকুমেন্ট তুমি ব্লাইন্ডলি অ্যাকসেপ্ট করলে না, তুমি দেখে দেখে নিলে যে সব ডকুমেন্ট ঠিকঠাক করে করা আছে কিনা। সরি, একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম। আচ্ছা, বুঝলাম। তো তুমি ডকুমেন্ট চেক করে নিলে, এরপর ম্যানেজমেন্টকে তুমি জিজ্ঞেস করলে যে এই দেখুন এই জায়গাটা এরকম কেন আছে, এই জায়গাটা আমাকে একটু বোঝান, এই জায়গাটার ভাবো কোনো অ্যামাউন্ট এখানটা এত বেশি অ্যামাউন্ট কেন, কোনো কিছু একটা জিজ্ঞেস করলে। ম্যানেজমেন্ট তোমাকে তখন বলল যে ও যা আছে আপনাকে একটু সাইন করে নিন না, দেখে নিন না, একটু ব্যাপারটা একটু সাল্টে দিন না, দেখুন, করে দিন, ঠিক আছে? যা আছে অত কৈফিয়ত দিতে পারছি না। আরে মজা হচ্ছে নাকি? অডিট করতে এসেছি, কৈফিয়ত তো দিতেই হবে। তো ঠিক আছে, কিন্তু তুমি সেটা তোমাকে এবারে চাপ দেওয়া হলো, প্রেশার দেওয়া হলো, বলছি তো করে দিতে, সাইন তো করে দিন, নিজের টাকাটা নিন আর চলে যান, বেশি
ঝামেলা করলে কিন্তু বাইরে বিপদ আছে, এরম একটা প্রেশার। ঠিক আছে, বুঝলাম। বাইরে লোক লাগিয়ে কিন্তু একেবারে আপনার আজকেই শেষ দিন হয়ে যেতে পারে, হ্যাঁ, এরকম একটা কিছু। ঠিক আছে, ঠিক আছে, বুঝলাম। ধমকি টমকি দেওয়া হলো, ম্যানেজমেন্ট দিচ্ছে সিএকে ধমকি, ঠিক আছে, সিএ বা অডিটর ধমকি দিচ্ছে, মানে ওনাকে ধমকি দিচ্ছে। কে ধমকি দিচ্ছে? ম্যানেজমেন্ট, কোম্পানির ম্যানেজমেন্ট ধমকি দিচ্ছে যে সাইনটা করুন আর চুপচাপ চলে যান, বেশি কথা না বাড়িয়ে টাকাটা নিয়ে, ঠিক আছে। এবারে সিএ কি করবে? সিএ শান্ত স্বভাবে থাকবে, শান্ত স্বভাবে, দেখুন এরমভাবে হয় না, আমাদের রুলস, আমি খালি রুলস ফলো করছি, আমাকে রুলসটা ফলো করতে দিন, করতেই হবে, আপনাকে যা জিজ্ঞেস করছি একটু দয়া করে কোঅপারেট করুন, ঠিক আছে, ভালো কথা। খুব শান্ত স্বভাবে প্রবলেমটা কোঅপারেট মানে প্রবলেমটা কমিউনিকেট করার চেষ্টা করলো সিএ, ঠিক আছে, শান্ত স্বভাবে, ওকে, গুড টেম্পার, বুঝলাম। তারপরে ম্যানেজমেন্ট এবার বললো যে একে তো ধমকি দিয়ে কোনো কাজ হলো না, ঠিক আছে, কত টাকা লাগবে আপনার? আপনার যত টাকা লাগবে তত টাকা দিয়ে দিচ্ছি, কাজ করুন, সাইন করুন, বেরিয়ে যান, কত টাকা লাগবে খালি বলুন। অডিটর তখন বলল, দেখুন আমি একজন অডিটর, আমার অনেস্ট আর এথিক্যাল এটাই আমার মেন পরিচয়, তো আমাকে অনেস্ট থাকতেই হবে, আমাকে আমার জবে, আমাকে আমার কাজে প্লিজ অনেস্ট থাকতে দিন, আর আমাকে আমার কাজটা ভালোভাবে করতে দিন, ভালো কথা। এবার ম্যানেজমেন্ট হার মেনে নিল। দেন ম্যানেজমেন্ট বললো যে ঠিক আছে, আপনাকে অনেক কনফিডেন্সিয়াল কিছু তথ্য আপনাকে জানাচ্ছি, তো সেটা কিন্তু আপনি বাইরে কাউকে জানাতে পারবেন না। অডিটর বলল ঠিক আছে বলুন, আমি বাইরে কাউকে জানাবো না, এগুলো সিক্রেট রাখবো, ঠিক আছে, ভালো কথা, সিক্রেট রাখবো, যেগুলো বলছি ভালো করে শুনবে গল্পটা, ঠিক আছে। এরপর কি হলো? এরপর অডিটর সব মিটলো, ঠিক আছে, সব ইনফরমেশন গ্যাদার হলো, এবার অডিটর অডিট করছে, অ্যাকাউন্টস চেক করছে, ডকুমেন্টস, ভাউচার সব চেক করছে, খুব পরিশ্রম করছে অডিটর, ঠিক আছে, ভালো কথা। এবারে অডিটর দেখছে এতগুলো ডকুমেন্টস আছে, কোন টপিকটা আগে করা উচিত আমার, কোনটা কি আগে দেখা উচিত, কোন এররটা আমার বেশি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, অডিটর সেটা চিন্তা ভাবনা করলো, দিয়ে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আগে করলো, সেগুলো আগে চেক করলো, দেন যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো চেক করলো, ঠিক আছে, নিজেই ঠিক করলো যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম, সরি, ওকে। এরপর অনেকক্ষণ সময় লাগছে অডিট করতে, মানে অনেকক্ষণ সময় লাগছে, অনেক দিন সময় লাগছে, ঠিক আছে, অনেক লম্বা ডকুমেন্ট, অনেক ডকুমেন্ট, অনেক দিন সময় লাগছে। অডিটরকে ধৈর্য ধরে পেশেন্সের সাথে করতে হবে, এক তো অডিট করা খুব জটিল, খুব কমপ্লেক্স, আর ওপর থেকে এত লং, এত দিন ধরে অডিটর তো হাঁপিয়ে যাচ্ছে, স্টিল তাকে ধৈর্য ধরে পেশেন্স রেখে করতে হবে অডিট, ডকুমেন্ট চেকিং, ঠিক আছে, ভালো কথা। দেন লজিক্যাল আর ক্লিয়ার থিঙ্কিং করে ফিনান্সিয়াল স্টেটমেন্টস ঠিকভাবে অ্যানালাইসিস করতে হবে অডিটরকে, ঠিক আছে। তো অডিটর সেটাই করছে, যে তবু শান্ত থাকছে, ধৈর্য ধরে রাখছে, এবং ক্লিয়ারলি লজিক্যালি ফিনান্সিয়াল স্টেটমেন্ট ভালো করে চেক করছে, অ্যানালাইজ করছে। এরপর ফাইনালি অডিটর ডকুমেন্ট বানালো বা রিপোর্ট বানালো। সেই রিপোর্টটা কতটা ইম্পর্টেন্ট সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ সেই রিপোর্টটার ওপরেই সবাই বিশ্বাস করবে, শেয়ার হোল্ডার সেই রিপোর্টটার ওপর বিশ্বাস করবে, ইনভেস্টার যারা ওই কোম্পানির ওপর ইনভেস্ট করবে তারাও সেই রিপোর্টটার ওপরেই বিশ্বাস করে ইনভেস্ট করবে, লেন্ডার যারা ওই কোম্পানিটাকে লোন দেবে তারাও ওই রিপোর্টটার ওপর বিশ্বাস করেই লোন দেবে। তারপরে হচ্ছে তোমার কোম্পানি যে কিনা ওই অডিটরের থেকে রিপোর্ট করাচ্ছে বা অডিট করাচ্ছে, তারা তো অবভিয়াসলি তার উপর ডিপেন্ডেন্টই। সো বেসিক্যালি অডিটরের ওপর সবাই ডিপেন্ডেন্ট, অডিটরের ওই রিপোর্টটার ওপর সবার বিশ্বাস যে ওই রিপোর্টটাই সব কিছু, ওই রিপোর্টটা ঠিকঠাকই একদম, যদিও 100% কেউ গ্যারান্টি দিতে পারে না, স্টিল অডিট করে দিয়েছে মানে, অডিট করা মানে ওই অডিটটাই একদম ভগবান, ঠিক আছে, ঠিক আছে, এর ওপর বিশ্বাস করেই কোম্পানিতে লাগিয়ে দাও, ইনভেস্ট করে দাও, লোন নিয়ে দিয়ে দাও, এরকম ব্যাপার স্যাপার, তো কোম্পানি চলবে, রান করবে, ভালো কথা। এই যে আমি এতক্ষণ ধরে পুরো গল্পটা বললাম 7 মিনিট ধরে, এই গল্পটা আশা করছি এবারে ভালো করে শুনেছো, আমি এতক্ষণ না পড়িয়ে 2 মিনিটেই এইটুকুন জিনিস পড়িয়ে দিতে পারতাম, এইটুকুনি টপিক, ঠিক আছে, বুঝতেই পারছো কয়েকটা লাইন মাত্র, স্টিল আমি এতক্ষণ পড়ালাম যাতে প্রত্যেকটা কোয়ালিটি তোমাদের মনে থাকে, এক্সামে যদি বাই চান্স আসে বা
বা এমসিকিউতে বা কোথাও আসে, সেখানে যাতে তোমরা একদম ঠিকঠাকভাবে গুলিয়ে না ফেলো, ঠিক আছে, ভুলে না যাও একটাও। এইবারে আমি ওগুলোর সাথে ম্যাচ করাচ্ছি। ওই যে আমি বলেছিলাম যে অডিটর যখন প্রথম ঢুকলো কোম্পানিতে, তখন অডিটরকে সবার সাথে ঠিকঠাকভাবে, এমনভাবে পোলাইটভাবে, এমনভাবে কথা বলতে হবে স্মার্টভাবে, যাতে ওই কোম্পানির লোকজন একদম পেট খুলে হাড়ির খবর অডিটরকে বলে দেয়, সব ইনফরমেশন যাতে অডিটরকে বলে দেয়। এইটা হলো ট্যাক্ট, মানে কৌশল, তাই তো। তো অডিটরের একটা কোয়ালিটি হতে হবে ট্যাক্ট। অডিটরকে কৌশল জানতে হবে যে কিভাবে আমি একদম কোম্পানির ভেতরের খবর জানতে পারবো, সেইভাবে অডিটরকে সবার সাথে কথা বলতে হবে, বোঝা গেল। তারপরে যে আমি বললাম, কি বললাম, যে অডিটরের সামনে সব ডকুমেন্ট পেশ করা হলো, তো অডিটর সেই ডকুমেন্টগুলো ব্লাইন্ডলি বিশ্বাস করবে না, অডিটর সেই ডকুমেন্টগুলো ভালো করে চেক করবে। তো সেটা হলো কশন বা সতর্কতা। অডিটর শুধু ঠিক হেনতেনভাবে সাইন করে দিয়ে টাকা নিয়ে বেরিয়ে গেল, চলবে না। অডিটর ভালোভাবে সেগুলো একটু চেক করবে, ব্লাইন্ডলি চেক করবে না। সো অডিটরকে সতর্ক থাকতে হবে, কশন। ওকে, বুঝলে? সেকেন্ড কোয়ালিটি কশন, অডিটরকে কশন থাকতে হবে। ওকে, ফার্মনেস মানে কি? এই যে আমি বলেছিলাম যে অডিটরকে ম্যানেজমেন্ট প্রেশার দিচ্ছে যে বাইরে বেরোলে কিন্তু আজকেই শেষ দিন, সাইনটা ঠিকঠাক চুপচাপ করুন, করে বেরিয়ে যান। স্টিল অডিটর স্ট্রং থাকলো, যা হবার হবে, আমি আমার প্রফেশনের সাথে গদ্দারি করতে পারবো না। তো সে নিজের জায়গায় স্ট্রং থাকলো, ভয় না পেয়ে। তো এই যে স্ট্রং থাকা, দৃঢ়তা, ফার্মনেস, অডিটরকে স্ট্রং থাকতে হবে, নিজের জায়গায় অটল থাকতে হবে, বোঝা গেল? তারপরে বলেছে কি, আমি ওই যে বললাম যে অডিট করার সময় অনেক প্রবলেম, অনেক আর্গুমেন্ট হতে পারে, দুজনের মধ্যে অনেক ঝগড়া হতে পারে, যে এটা এখানে এরম কেন, এটা ম্যানেজমেন্ট বলবে, এই মানে অনেক ঝামেলা হতে পারে। সেইগুলোর সময়ও অডিটরকে একদম শান্ত স্বভাবে থাকতে হবে আর ঠিকঠাকভাবে সব কিছু করতে হবে ম্যানেজ। তো এই যে গুড টেম্পার, শান্ত স্বভাব, অডিটরকে শান্ত স্বভাবের হতে হবে বা গুড টেম্পার থাকতে হবে, এটাও একটা অডিটরের কোয়ালিটি। আর কি, ওই যে বলেছিলাম ম্যানেজমেন্ট অডিটরকে বললো আপনার কত টাকা লাগবে বলুন, খালি সব টাকা দিচ্ছি, যত টাকা লাগবে বলুন, দিচ্ছি, সাইন করুন, বেরিয়ে যান। স্টিল অডিটর নিজের জায়গায় স্থির থাকলো, টাকাটা ম্যাটার করছে না, প্রফেশনের যে একটা মহত্ব সেটা ম্যাটার করছে বেশি। তো একটা প্রফেশনের একটা ব্যাপার আছে না। তো এই যে অডিটরকে ইন্টিগ্রিটি মেনটেন করতে হবে, অডিটরকে সততা মেনটেন করতে হবে, যে কোনো সিচুয়েশনে সৎ থাকতে হবে, অনেস্ট থাকতে হবে, এথিক্যাল থাকতে হবে, ঠিক আছে, বোঝা গেল? তারপরে ওই যে আমি বলেছিলাম যে ম্যানেজমেন্ট তারপরে ফাইনালি রাজি হলো যে ঠিক আছে আমি আপনাকে সব খবর বলছি, কিন্তু মনে থাকে যেন এই কথাগুলো যেন বাইরে না যায়, কথাগুলো আপনাকে সিক্রেট রাখতে হবে। আর অডিটর সেইটাতে রাজি হয়েছিল যে ঠিক আছে সিক্রেট রাখবো কথাগুলো। এই যে এই কোয়ালিটিটা এটাকে বলা হয় ডিসক্রিশন, মানে গোপনীয়তা রক্ষা। অডিটরকে সব সময় যাই তথ্য সে জানতে পারুক না কেন অডিট করার ক্ষেত্রে, সব তথ্য কিন্তু গোপন রাখতে হবে, এই কোয়ালিটিটাও অডিটরের থাকতে হবে, ঠিক আছে। তারপরে বলেছে ইন্ডাস্ট্রি, ওই যে বললাম ভাউচার চেক করা, অ্যাকাউন্ট চেক করা, ফাইনালি যখন সব শর্ট আউট হয়ে গেল, এগুলো চেক করা, ভাউচার, অ্যাকাউন্টস, ডকুমেন্ট সব ভালো করে চেক করা, মানে নিজের কাজ শুরু করে দেওয়া, অডিটের কাজ শুরু করে দেওয়া, অডিট প্রসিডিওর। এইটাকে পরিশ্রমী হওয়া, মানে অডিটরকে খুব পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং হতে হবে, এটাকেই এখানে বলেছে ইন্ডাস্ট্রি, বোঝা গেল? তারপরে ওই যে আমি বলেছিলাম যে অডিটর ঠিক করবে নিজেই যে কোন ডকুমেন্টটা বেশি, কোন কাজটা আগে করতে হবে আর কোন কাজটা পরে, কোন ডকুমেন্টটা আগে চেক করতে হবে, কোন এররটা পরে, কোথায় কি ভুল আছে, কোন ভুলটা মনে হচ্ছে খুব আর্জেন্ট চেক করাটা এই মুহূর্তে, তো সেটা অডিটর নিজেই জাজমেন্ট করবে যে কোনটা আগে করব কোনটা পরে। এটা নিজের একটা কোয়ালিটি অডিটরের, যে অডিটরকে জাজমেন্ট কোয়ালিটি অডিটরের থাকতে হবে, অডিটর যেন কোনটা ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট সেটা নিজেই ঠিক করে নিতে পারে। তারপর ওই যে আমি বলেছিলাম, কি বলেছিলাম, যে অডিট করতে অনেক সময় লাগে, তো যতই সময় লাগুক, যতই কমপ্লেক্স হোক, জটিল একটা প্রক্রিয়া হোক না কেন, স্টিল অডিটরকে ধৈর্য রাখতে হবে বা পেশেন্স রাখতে হবে, ঠিক আছে। অডিটরের আর একটা কোয়ালিটি তাহলে কী বেরোলো, ধৈর্য বা
পেশেন্স, অডিটরকে সবসময় পেশেন্স থাকতে হবে অডিটরের মধ্যে। তারপরে হচ্ছে ক্লিয়ার হেডেডনেস, মানে কি মাথা ব্যথা নয়, স্পষ্ট চিন্তা ভাবনা, ঠিক আছে। ক্লিয়ার হেডেডনেস মানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট চেক করার সময় অডিটরকে সবসময় লজিক্যাল আর ক্লিয়ার থিঙ্কিং করতে হবে, ক্লিয়ারভাবে সব কিছু ক্লিয়ারভাবে লজিক্যালি থিঙ্কিং করতে হবে, বোঝা গেল? যে লজিক্যালি ভাবতে হবে এটা ঠিক হচ্ছে, এটা কোথায় কী আছে, ভুল আছে, অ্যানালাইসিস করতে হবে লজিক্যালি। সো দ্যাট ইজ ক্লিয়ার হেডেডনেস, ওকে। আর সবথেকে লাস্ট বা 11 নম্বর পয়েন্ট হলো রিলায়েবিলিটি। অডিটর যখন ফাইনালি রিপোর্ট তৈরি করে নেবে, অডিট বানিয়ে নেবে, আমি বলেছিলাম, তখন ওই রিপোর্টটার মধ্যে সবার ভরসা যে ওই রিপোর্টটায় যা আছে সেটা একদম সঠিক, তার উপর ভিত্তি করেই আমরা কোম্পানিতে নিজের পরিশ্রমের টাকা লাগাবো, ইনভেস্ট করব বা লোন দেবো ওই কোম্পানিটার ওপর, শুধুমাত্র ওই অডিট রিপোর্টটার ওপর ভরসা করে। তাই অডিট রিপোর্টটার মানে রিলায়েবিলিটি কতটা সেটা তোমরা বুঝতেই পারছো, কতটা ইম্পর্টেন্ট অডিট রিপোর্টটা। আর অডিটরের ওপর সবার ট্রাস্ট একটা, ঠিক আছে। তো সেখানে ভুল হলে অডিটরের একটা বদনাম ছড়াবে, মানে সেখানে সবাই বুঝতে পারবে যে এই অডিটরটা ভালো কাজ করে না, সেখানে একটা প্রফেশনালভাবে ড্যামেজ হবে। তার থেকে ভালো অডিটর ঠিকভাবে ভালোভাবে যেইভাবে রুলস বলা আছে সেইভাবে নিজের এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে কাজ করবে, এটাই বেটার। এইগুলোই হচ্ছে অডিটরের কোয়ালিটি, এগুলো একজন অডিটরের মধ্যে থাকতে হবে। এছাড়া কি, এগুলো তো আমি বললাম, এগুলো টেকনিক্যাল কোয়ালিটি বুঝলাম। এছাড়াও অডিটরের থাকতে হবে নলেজ, ঠিক আছে। হাইয়েস্ট ডিগ্রি অফ ইন্টিগ্রিটি থাকতে হবে বাই অ্যাডিকুয়েট ইন্ডিপেন্ডেন্স, যেটা আমি আগের টপিকেই বলে দিয়েছি, ইন্টিগ্রিটি থাকতে হবে, ওকে ঠিক আছে বুঝলাম। আর কি, প্রফেশনাল ট্রেনিং আর এডুকেশন নলেজ থাকতে হবে, ঠিক আছে। শুধুমাত্র টেকনিক্যাল রিকোয়ারমেন্ট যে এইভাবে এইগুলো আমার কোয়ালিটি আছে বলেই আমি অডিটর হতে পারবো, নো, দ্যাটস নট ট্রু। প্রফেশনাল ট্রেনিং দরকার, এডুকেশন দরকার। সিএ পাস করলে তবেই তো অডিট করতে পারবে, সিএ হবে, তো বেসিক্যালি এডুকেশন দরকার, ট্রেনিং দরকার। এইগুলো একজন অডিটরের কোয়ালিটি, যেগুলো থাকতেই হবে, ঠিক আছে। এই যে আর কি দরকার, নলেজ ইন অ্যাকাউন্টিং। আর কোথায় নলেজ থাকতে হবে, অ্যাকাউন্টিংয়ের নলেজ থাকতে হবে, সব রুলস রেগুলেশন যা থাকে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিংয়ের যা প্রিন্সিপালস, যা টেকনিক, সব কিছু অডিটরের একদম খুব ভালোভাবে জানা থাকতে হবে। একজন অডিটর সে বিজনেসও ভালো করে বুঝবে, বিজনেসের রুলসও ভালো করে বুঝবে, লয়ের নলেজও তার থাকবে, তার সব কিছু থাকবে, তবেই তার দাম এতটা, বোঝা গেল? তো এটা আমাদের মাথায় রেখে চলতে হবে। আর অডিটরের কোয়ালিটি এগুলো আশা করছি এমনভাবে পড়িয়েছি যে তোমাদের মনে থাকবে, জাস্ট একবার নিজেরা একটু রিড করে নাও, ওকে। চলো নেক্সট। এবারে আমরা পড়ব এঙ্গেজমেন্ট অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল স্ট্যান্ডার্ডস। ফার্স্টে একটা ওভারভিউ দিয়েছে, ঠিক আছে, যে কি কি স্ট্যান্ডার্ডস আছে, যেমন এসএএস মানে স্ট্যান্ডার্ডস অন অডিটিং, স্ট্যান্ডার্ডস অন রিভিউ এঙ্গেজমেন্ট, নাম থেকেই তোমরা বুঝতে পারছো অ্যাকচুয়ালি এগুলো কি, স্ট্যান্ডার্ডস অন অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, আর স্ট্যান্ডার্ডস অন রিলেটেড সার্ভিসেস। এই চারটে স্ট্যান্ডার্ডস মানে পার্ট, স্ট্যান্ডার্ডসের পার্ট, যে কেমন কেমন স্ট্যান্ডার্ডস আমরা অডিটররা ইউজ করব, ওকে। চলো এবারে আমি এটাকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। স্ট্যান্ডার্ডস অন অডিটিং, আমরা জানি অডিট করার সময় যেরকম সব কিছুরই অ্যাকাউন্টস করার সময় যেরকম অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থাকে, অ্যাকাউন্টসের রুলস রেগুলেশন থাকে, সেরকম অডিট করার সময়ও অডিটসের রুলস রেগুলেশন থাকে, সেটা আমরা জানি। আর সেটাই স্ট্যান্ডার্ডস অডিটের জন্য যেই স্ট্যান্ডার্ডগুলো বেছে দেওয়া হয় বা বেছে দেওয়া থাকে আইসিএআই দ্বারা, যেই স্ট্যান্ডার্ডসগুলো প্রচলিত সেইগুলোকেই হচ্ছে স্ট্যান্ডার্ডস অন অডিটিং বা এসএএস নামে পরিচিত, ঠিক আছে। স্ট্যান্ডার্ডস অন অডিটিং বা এসএএস, ওকে। আচ্ছা, এই স্ট্যান্ডার্ডস অন অডিটিং, এখানে আমরা যেই জিনিসগুলো আমাকে জানতে হবে সেগুলো আমি বলছি, ঠিক আছে। আমরা এটা তো বুঝলাম, মেন ফান্ডা হচ্ছে যে স্ট্যান্ডার্ডস জানতে হবে, স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করতে হবে। স্ট্যান্ডার্ড কে তৈরি করে দেয়, আইসিএআই, ঠিক আছে। এই অডিটের স্ট্যান্ডার্ড কে তৈরি করে দেয়, আইসিএআই তৈরি করে দেয়। সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা অডিটররা কাজ করি, রাইট।
কেন এবার স্ট্যান্ডার্ড আমরা কেন ফলো করি? কারণ হাই কোয়ালিটি যাতে থাকে, ঠিক আছে, একটা হাই কোয়ালিটি বেঞ্চমার্ক থাকে, সেটাকে আমরা অডিটররা ফলো করি। ওকে, কিসের জন্য? এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট যখন আমরা অডিট করি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অডিট করার জন্য যেই স্ট্যান্ডার্ডগুলো আমাদের ফলো করতে হয় সেইগুলোকে এসএএস বা স্ট্যান্ডার্ডস অন অডিটিংয়ের আয়ত্তে ধরা হয়, ঠিক আছে। এই স্ট্যান্ডার্ডস অন অডিটিং ফলো করে আমরা এগুলো করে থাকি, ঠিক আছে। ROMM এগুলো আমরা ডিটেলসে পড়বো, অডিট স্যাম্পলিং, এভিডেন্স, ফর্মিং অ্যান্ড অপিনিয়ন, এইগুলো সবগুলো করতে, ঠিক আছে, যা কিছু ডকুমেন্টেশন, প্ল্যানিং সব কিছু করতে আমরা যেন স্ট্যান্ডার্ড ফলো করি, একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে আমরা যেন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি, স্ট্যান্ডার্ড ফলো করি, যেমনভাবে বলা আছে রুলস রেগুলেশন, সেগুলো ফলো করে আমরা যেন করি, ঠিক আছে। সেরকম কিছু এক্সাম্পল হলো এসএএসের, কিছু এক্সাম্পল হলো SA 200, SA 230, SA 315, SA 500। এগুলো আমি কেন ডিটেলসে বলছি না, নেক্সট চ্যাপ্টারগুলোতে এগুলো আমরা অনেক ডিটেলসে ভালো করে বিশদে পড়বো, ঠিক আছে। এখন জাস্ট জেনে রাখো যে এসএএসের এক্সাম্পল হলো এইগুলো, ঠিক আছে। আচ্ছা, এইবারে নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ডস অন রিভিউ এঙ্গেজমেন্ট। যেমন আমি বললাম যে অডিট করার জন্য যেই রুলস রেগুলেশনগুলো বলে দেওয়া থাকে সেগুলো হচ্ছে এসএএস, যেই স্ট্যান্ডার্ডসগুলো মেনটেন করতে হয় সেগুলো হচ্ছে SAS বা স্ট্যান্ডার্ডস অন অডিটিং, ওপরে পড়লাম। আর এখন পড়বো রিভিউ করার জন্য, অডিট করার জন্য যেটা ফলো করা হয় সেটা হচ্ছে এটা, আর রিভিউ করার জন্য যেটা ফলো করা হয়, মানে রিভিউ করার সময় যেই স্ট্যান্ডার্ডটা ফলো করা হয় সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ডস অন রিভিউ এঙ্গেজমেন্ট। যাতে আমার রিভিউ করার সময় যেই স্ট্যান্ডার্ডগুলো বলে দেওয়া আছে ওই স্ট্যান্ডার্ডগুলো যেন সব অডিটররা ফলো করে, ঠিক আছে, কেউ যেন ফাঁকিবাজি না করে। আচ্ছা, যাই হোক, তাই এখানে যে ইম্পর্টেন্ট লাইনগুলো দাগাচ্ছে সেগুলো অবশ্যই দাগাবে, ঠিক আছে। তো এখানে তো আমরা জানি যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট রিভিউ করার সময় আমরা কোন স্ট্যান্ডার্ড ফলো করব, এই স্ট্যান্ডার্ডটা ফলো করি, ঠিক আছে। এই স্ট্যান্ডার্ডের ভেতরে যা যা আছে সেগুলো আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট রিভিউ করার সময় ফলো করি, অডিট করার সময় না, রিভিউ করার সময়, বোঝা গেল। রিভিউ আমরা জানি যে লিমিটেড অ্যাসুরেন্স দেয়, ঠিক আছে, হাই কোয়ালিটি দেয় না, লোয়ার লেভেলের, মানে লোয়ার অডিটে যেরকম অ্যাসুরেন্স দেওয়া হয় তার থেকে লোয়ার, একদম যাতা করে দিয়ে চলে যায় তা নয়, ঠিক আছে। সেটা আমরা আগেও জেনেছি, একদম বিশদে জেনেছি, তো আগে এই একটু আগেই জানলাম, ঠিক আছে। আচ্ছা, তাই জন্য এখন আমি আর এটা অত ভালোভাবে বলছি না। রিভিউ কি, আশা করছি তোমরা এখন এতক্ষণে বুঝে গেছো লিমিটেড অ্যাসুরেন্স কেন দেয়। লিমিটেড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট করার সময় আমরা এই স্ট্যান্ডার্ডটা ফলো করি, এইখানে এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। লিমিটেড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট কি, কেন, ওর মধ্যে কী আছে সব আমরা একটু আগে জেনে নিয়েছি অলরেডি, রাইট। আচ্ছা, এখানে ফিউয়ার প্রসিডিওর ফলো করতে হয়, কিন্তু এই ফিউয়ার প্রসিডিওরসও যেন এই স্ট্যান্ডার্ড ফলো করে করা হয়, সেটাই হচ্ছে এই স্ট্যান্ডার্ডের মেন উদ্দেশ্য, ঠিক আছে। আচ্ছা, ফিনান্সিয়াল ডকুমেন্টস রিভিউ করার সময় বুঝলাম। আর এর এক্সাম্পল হচ্ছে SRE, মানে স্ট্যান্ডার্ডস অন রিভিউ এঙ্গেজমেন্ট 2400 আর 2410। এগুলো হয়তো চ্যাপ্টারে পুরোটা নেই, কেন আমার এখনও পুরো পড়া হয়নি। বাই দ্য ওয়ে, জাস্ট তোমরা এক্সাম্পলগুলো মনে রাখবে, যদি MCQতে বাই চান্স এসে যায় তাহলে যাতে সামলে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দুটো জিনিস এখান থেকে আমরা একদম ক্লিয়ার বুঝতে পারলাম। অডিট করার সময় আমরা স্ট্যান্ডার্ডস অন অডিটিং ফলো করি, রিভিউ করার সময় আমরা স্ট্যান্ডার্ডস অন রিভিউ এঙ্গেজমেন্ট ফলো করি। এগুলো সবই এঙ্গেজমেন্ট, অডিটও একটা এঙ্গেজমেন্ট, রিভিউ এঙ্গেজমেন্ট, অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টও এঙ্গেজমেন্ট। এইবারে আমরা পড়ি স্ট্যান্ডার্ডস অন অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। এইবারে যেমনি বললাম অডিট করার সময় স্ট্যান্ডার্ড অন অডিটিং ফলো করি, মানে SAS ফলো করি, রিভিউ করার সময় SRE ফলো করি, সেমনি এই অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট করার সময় আমরা কি ফলো করি, SAE, মানে কি SAE মানে স্ট্যান্ডার্ডস অন অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, বোঝা গেল। আচ্ছা, এইখানের মেন ফান্ডা তো এটাই, জাস্ট এই অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট করার সময় আমরা যেই স্ট্যান্ডার্ডটা ফলো করব সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড অন অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, ঠিক আছে। এটা কিন্তু অডিটার রিভিউ ইনক্লুড করে না, মানে অডিটার রিভিউ করার সময় কিন্তু এই স্ট্যান্ডার্ডটা আমরা একদম ফলো করব না। আমরা শুধু যখন শুধু অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট করব তখন আমরা এই
স্ট্যান্ডার্ডটা ফলো করবো। অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট কি আমরা পড়েছিলাম তো, যেগুলো আমরা প্রসপেক্টিভ কিছু ফিনান্সিয়াল ইনফরমেশান যখন বানাবো, যে ফিউচারে কত হতে পারে সেটার ধারণা করে একটা স্টেটমেন্ট বানানো, বা ইন্টারনাল কন্ট্রোল, ঠিক আছে, নন ফিনান্সিয়াল ম্যাটার্স বা ইন্টারনাল কন্ট্রোল, এইগুলোর সময় আমরা যেই স্ট্যান্ডার্ডটা ফলো করবো সেটা হচ্ছে এটা। এর এক্সাম্পল হলো এটা আর এটা, ঠিক আছে। এক্সাম্পলগুলো মনে রাখবে এমসিকিউতে যাতে সামলাতে পারো। ওকে, বুঝলাম। স্ট্যান্ডার্ডস অন রিলেটেড সার্ভিসেস। এবার এইখানে কি বলেছে, এইখানে বলেছে যে তোমার মানে যখন কোনো পার্টিকুলার একটা কোনো টপিক আইটেম, একটা কোনো ফিনান্সিয়ালের একটা আইটেম যখন চেক করতে হবে, সাপোজ তুমি অডিটর, তোমাকে কোম্পানি ম্যানেজমেন্ট বলে দিল যে আমাদের ডেটার্সটা একটু চেক করে দিন, ডেটার্সটা আমাদের ঠিকঠাক আছে কিনা, ব্যালেন্স কেন মিলছে না, ডেটার্সটা চেক করে দিন, ঠিক আছে। শুধুমাত্র ডেটার্সটা চেক করার জন্য তুমি যেই স্ট্যান্ডার্ড ফলো করবে সেটা হচ্ছে এই স্ট্যান্ডার্ডস অন রিলেটেড সার্ভিসের এই স্ট্যান্ডার্ড, ঠিক আছে। মানে SRS, যখন শুধু একটা আইটেম, যে কোনো একটা আইটেম যখন ফলো করতে হবে তখন এই স্ট্যান্ডার্ডটা, যে কোনো একটা আইটেম যখন চেক করতে হবে, অ্যানালাইজ করতে হবে, তখন এই স্ট্যান্ডার্ডটা আমরা ফলো করব, ঠিক আছে। দেখো এখানে বলেছে এক্সাম্পল, ইন্ডিভিজুয়াল আইটেম, ইন্ডিভিজুয়াল ফিনান্সিয়াল আইটেম যেমন অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল, পারচেস, এইগুলো যখন আমরা চেক করব তখন আমরা এই রিলেটেড সার্ভিসেস টাইপ, মানে স্ট্যান্ডার্ডস অন রিলেটেড সার্ভিসেস মানে SRS, এই স্ট্যান্ডার্ডগুলো ফলো করব। বোঝা গেছে? আচ্ছা, এটা কী জন্য? এটা একটা স্ট্যান্ডার্ড বজায় থাকে, একটা কোয়ালিটি মেনটেন হয়, প্র্যাকটিশনার যে আর কি অডিট করবে বা এইগুলো করবে, এই সার্ভিসেসগুলো প্রোভাইড করবে, তার একটা কোয়ালিটি বজায় থাকবে, তার কাজের একটা কোয়ালিটি বজায় থাকবে, সে কাজটা যাতে ঠিকঠাক করে, তার একটা মানে বাধা ধরা একটা রুলস রেগুলেশন থাকবে, নাহলে তার রেপুটেশন খারাপ হবে, তার উপর চার্জ হবে। তো সে তাই জন্য খুব ভালোভাবে মনোযোগ দিয়ে কাজটা করবে ভয়ে ভয়ে, যে নাহলে অনেক গড়বড় হয়ে যেতে পারে, ঠিক আছে। এক্সাম্পল হলো এটা আর এটা, ঠিক আছে। These types of services are called related services, and standards have issued to deal with practitioner responsibilities. Practitioners responsibility, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এই যে এখানে না এটা ইম্পর্টেন্ট, এগ্রিড আপন প্রসিডিওর্স মানে AUP, ঠিক আছে, AUP, এগ্রিড আপন প্রসিডিওর্স, এটাও দাগিয়ে নেবে, ঠিক আছে, এক্সাম্পল হিসেবে। এটা আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে, আসতে পারে। আচ্ছা, বুঝলাম। এবারে স্ট্যান্ডার্ডস অন কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি ঠিক আছে কি না সেটা মেনটেন করার জন্য, মানে যে কোনো কিছু কোয়ালিটি মেনটেন করার জন্য, ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইনফরমেশনের বা সার্ভেন্সের বা রিলেটেড সার্ভিস এঙ্গেজমেন্ট, যে কোনো এঙ্গেজমেন্টের কোয়ালিটি ঠিক আছে কি না, কোয়ালিটি মেনটেন করার জন্য যেই স্ট্যান্ডার্ডটা একদম থাকে, ঠিক আছে, গাইড করার জন্য, গাইডেন্স প্রোভাইড করে, ঠিক আছে, যেই স্ট্যান্ডার্ডটা স্ট্যাবলিশ করা হয়েছে গাইডেন্স প্রোভাইড করার জন্য, যাতে কিনা একটা সিস্টেমের কোয়ালিটি মেনটেন হয়, কোয়ালিটি কন্ট্রোলে থাকে, সেইটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ডস অন কোয়ালিটি কন্ট্রোল। বোঝা গেল? আচ্ছা, it requires auditors to establish system of quality control so that farmers personnel comply with professional standard, legal requirements and report issued are appropriate. আচ্ছা, যেগুলো সব হয়েছে সব কিছু যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়, মেন কথা, কোয়ালিটি যেন ঠিকঠাক থাকে, তো যাতে ঠিকঠাক গাইডেন্স দেয়, প্রোভাইড করে, কি গাইডেন্স প্রোভাইড করে, কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা, কোয়ালিটি কন্ট্রোলে আছে কিনা, রাইট, এটাই স্ট্যান্ডার্ডটা এনশিওর করে। ওকে, আচ্ছা, ইটস বেসিক অবজেক্টিভ কি এটার, যে এই while rendering services to which engagement standards apply, there should be a system quality control। দেখো অনেক সময় এমন হয় একটা ফার্মে অনেকগুলোই অডিটর বা প্র্যাকটিশনার বা সিএ কাজ করে, একটা ফার্মে অনেকগুলোই সিএ কাজ করে, তো তাদের মধ্যে যেন কখনো ডিবেট না হয় কোনো কিছু নিয়ে, কোয়ালিটি নিয়ে, কাজের কোয়ালিটি নিয়ে, বা কাজের মধ্যে কোনো রকম যেন কনফ্লিক্ট না হয়, ডিবেট না হয়, ঝামেলা না হয়, তার জন্য অলরেডি ICAI ইনস্টিটিউট দ্বারা যে স্ট্যান্ডার্ডটা অলরেডি বলে দেওয়া আছে, সেই স্ট্যান্ডার্ডটা যাতে ফলো করা হয়, তাহলেই সব ঠিকঠাক থাকবে, ব্যালেন্স থাকবে, কেউ কারুর ওপর মানে জোর দিয়ে বলতে পারবে না যে এইরকমভাবে এটা করা উচিত, এটা এরকমভাবে করতে হবে না, রুলস যেরকম বলা আছে, স্ট্যান্ডার্ড যেরকম বলে দিয়েছে সেরকমভাবেই সবাইকে করতে হবে, সে একটা ফার্মে যতজনই থাকুক না কেন। বোঝা গেল?
বুঝলাম। তার জন্য এই এসকিউসিটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। ওকে, ঠিক আছে। এই যে এটা আরেকটা জিনিস দাগিয়ে নেবে যে অল সার্ভিসেস কভার্ড করে, এঙ্গেজমেন্ট স্ট্যান্ডার্ডসের অল সার্ভিসেস কভার্ড করে এই এসকিউসি, ঠিক আছে। আচ্ছা, মানে সব কিছুর ওপর এসকিউসি অ্যাপ্লাই হবে, কোয়ালিটি কন্ট্রোল অ্যাপ্লাই হবে, যাই করো না কেন, সে অডিট করো না কেন, রিভিউ করো না কেন, যে কোনো এঙ্গেজমেন্ট, অ্যাসুরেন্স এগ্রিমেন্ট, যে কোনো এঙ্গেজমেন্ট, সবে একটা একটা এঙ্গেজমেন্ট, সবেতেই এই এসকিউসি কভার হয়, এটা ফলো করতে হয়। আচ্ছা, এবারে বলে যে ওয়াই আর স্ট্যান্ডার্ডস নিডেড, এই স্ট্যান্ডার্ডগুলোর প্রয়োজন কি? সো দ্যাট এটা কি করে, এটা এনশিওর করে যে অডিট একটা যে বেঞ্চমার্ক সেট করে দেওয়া আছে সেটা অনুযায়ী হচ্ছে কি না, ঠিক আছে। গ্লোবাল প্র্যাকটিসে গ্লোবালি যেই বেঞ্চমার্ক সেট করে দেওয়া আছে সেই অনুযায়ী অডিট করা হচ্ছে কি না, এই স্ট্যান্ডার্ডটা এনশিওর করে। আর কি, কোয়ালিটি ইমপ্রুভ করে, ফিনান্সিয়াল রিপোর্টের কোয়ালিটি ইমপ্রুভ করে, মানে যেই রিপোর্টটা পেশ করবে সেই রিপোর্টটার কোয়ালিটিটাকে ইমপ্রুভ করবে এই স্ট্যান্ডার্ডগুলো, রাইট, যাতে কি না ইউজার্সরা ডিলিজেন্ট ডিসিশন নিতে পারে, হেল্প করে ইউজার্সদের ডিলিজেন্ট ডিসিশনস নিতে। স্ট্যান্ডার্ডস বজায় থাকলে ইউজার্সদের ডিসিশন নিতে সুবিধা হবে, কারণ সবাই বেশি রিলায়েবল করতে পারবে ডকুমেন্টসগুলো বা রিপোর্টের ওপর, সবাই খুব বেশি করে বিশ্বাস করতে পারবে, কারণ সবাই জানবে যে একটা স্ট্যান্ডার্ড অলরেডি বলা যায়, সেই স্ট্যান্ডার্ড ফলো করেই সব কিছু করা হচ্ছে। বোঝা গেল। এবার দেখো, যদি এই স্ট্যান্ডার্ড না থাকতো, এক একটা জায়গার অডিট এক এক রকম হতো, এক একটা জায়গার রুলস এক এক রকম হতো না, যাতে একটা ইউনিফর্মিটি বজায় থাকে, প্রমোট ইউনিফর্মিটি, একটা একতা, একটা সব জায়গায় একই রকমভাবে অডিট করা হবে, এরকম যাতে একটা ইউনিফর্মিটি বজায় থাকে, তাই জন্য এই স্ট্যান্ডার্ডটা ফলো করে সবাই, ঠিক আছে। তো তার জন্য এই স্ট্যান্ডার্ডটা ফলো করা জরুরি, যাতে একটা একতা বজায় থাকে, সবার ডকুমেন্ট যাতে সবাই বুঝতে পারে, না সব জায়গায় একইভাবে অডিট করা হচ্ছে, একই রুলস ফলো করে অডিট করা হচ্ছে, কোনো কোথাও এরম ওরম কোনো ব্যাপার নেই। ওকে, বোঝা গেল, ঠিক আছে, ইজি ব্যাপার। ইকুইপ প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস উইথ প্রফেশনাল নলেজ অ্যান্ড স্কিল। আচ্ছা, এটা তো বুঝলামই, প্রফেশনাল অ্যাকাউন্টসদের প্রফেশনাল নলেজ আর স্কিলস দিয়ে প্রস্তুত করে তোলে, ঠিক আছে, এই স্ট্যান্ডার্ডগুলো, আর অডিটের কোয়ালিটি এনশিওর করে। খুব ইজি, বুঝলাম। এই কেন এই স্ট্যান্ডার্ডসগুলো দরকার, এই কয়েকটা পয়েন্টস, কটা পয়েন্টস, পাঁচটা পয়েন্টস, ছোট্ট ছোট্ট পয়েন্টস, এইগুলো জাস্ট মনে রাখবে, পড়ে নাও, দাগ দিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা, এমসিকিউতে আসতে পারে যে কোনটা ইনক্লুড করছে কোনটা ইনক্লুড নয়, যে কোনোভাবে এমসিকিউ আসতে পারে, আবার লংও আসতে পারে, কোথা দিয়ে কী দেবে আইসিআই বলা যায় না বাবা। আচ্ছা, এইবারে আমরা পড়ব হচ্ছে ডিউটিস, এঙ্গেজমেন্ট কোয়ালিটি কন্ট্রোল, এঙ্গেজমেন্ট আর কোয়ালিটি কন্ট্রোল স্ট্যান্ডার্ডস, ঠিক আছে, এদের রিলেশনটা কীরকম। এখানে আমি একটা মানে শর্টে আমার মতো করে এখানে গল্পটা বলে দিচ্ছি, যে সাপোজ ধরো একটা অডিটর অডিট করার সময় সব স্ট্যান্ডার্ড ফলো করেই অডিট করছে, ঠিক আছে, কিন্তু এমন একটা জায়গায়, কোনো একটা জায়গায় কাজে, মানে কোনো একটা ডকুমেন্টসে কোনো একটা জায়গায় স্ট্যান্ডার্ডস অনুযায়ী কাজ করা যাচ্ছে না, মানে ওখানে ওরকম ভাবে স্ট্যান্ডার্ড ফলো করলে না ঠিকভাবে এফেক্টিভ হবে না, কাজটা ঠিকভাবে সলভ হবে না, হচ্ছে না, করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে একটা অল্টারনেটিভ প্রসিডিওর ফলো করে, সেই ক্ষেত্রে একটা অল্টারনেটিভ প্রসিডিওর অডিটর ফলো করতে পারে, ঠিক আছে, যেমনটা মানে কাজ হওয়া উচিত, যেভাবে কাজ হওয়া উচিত, কাজটা তো যেভাবেও করতে হবে, এবার স্ট্যান্ডার্ড ফলো করলে যখন হচ্ছে না, করা যাচ্ছে না, এফেক্টিভ হচ্ছে না, তখন একটা অল্টারনেটিভ প্রসিডিওর কাজ করে এটা প্রুফ করতে হবে যে দেখো অল্টারনেটিভ প্রসিডিওরটা ফলো করে কিন্তু আমার যেটা দরকার ছিল সেটা আমি ফুলফিল করতে পেরেছি, আমার কাজটা হয়েছে, এটা যদি প্রুফ করতে পারে দেন ওয়েল অ্যান্ড গুড, না হলে স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে, তোমায় কিছু করার নেই। ওকে, আচ্ছা, এরপর রিজনও দিয়ে দিতে হবে যে দেখুন এই কারণে, মানে দেখুন কেন বলছি, যাই হোক, মানে ওই রিপোর্টটাতে লিখে দিতে হবে, ঠিক আছে, যে এই কারণে এটা
স্ট্যান্ডার্ড ফলো করে করা যাচ্ছিল না, যার জন্য আমি অল্টারনেটিভ একটা ওয়ে ইউজ করেছি, একটা অল্টারনেটিভ প্রসিডিওর ইউজ করেছি। এটা রিপোর্টে লিখে দিতে হবে, যাতে সেই রিপোর্টটা যখন ইনভেস্টররা সব ক্রিস্টাল ক্লিয়ার থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে, ঠিক আছে? যারা দেখবে তা সেইখানে লিখে দেওয়া থাকতে হবে যে এখানে এই জিনিসটা স্ট্যান্ডার্ড ফলো করে করা হয়নি, কারণ এইখানে এরম এরম ছিল, ঠিক আছে? বুঝলাম। আচ্ছা, এই যে দেখো এখানে বলেছে যে পুরো লেখা থাকতে হবে, কিন্তু তারপরেও এই স্ট্যান্ডার্ডস, অ্যাপ্লিকেবল স্ট্যান্ডার্ডস অনুযায়ী কমপ্লাই করার চেষ্টা করে যেতে হবে, মানে ফলো করতেই হবে, করতে হবে, ঠিক আছে? অ্যাপ্লিকেবল স্ট্যান্ডার্ডস ফলো করেই সব কাজ করতে হবে তারপরেও, ঠিক আছে? আচ্ছা, এই ছিল এর মেন ফান্ডা, বোঝা গেল? আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা শেষ, প্রায় প্রায় বলছি কেন, শেষই। শুধু যেগুলো কেস স্টাডিগুলো দেওয়া আছে না, সেগুলো তোমরা খুব ভালো করে পড়ে নেবে, ওটা তো রিড করবে জাস্ট, ওখানে বোঝানোর কিছু নেই, তাই আমি আর পড়াচ্ছি না। তবু কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে? আর সব পুরো এই যে চ্যাপ্টারটা আমি 3টে ক্লাসে শেষ করলাম, এই পুরো চ্যাপ্টারটা করার পর এখান থেকে কিন্তু 8-10 মার্কসের কোয়েশ্চেন বা 4-6 মার্কসের কোয়েশ্চেন তো আসবেই, ঠিক আছে? তো একদম এক এক নাম্বার খুব ম্যাটার করে। তো ভালো করে এই চ্যাপ্টারটা পড়বে, কারণ এখানে না খুব কম টপিক আছে, কম টপিক পড়ে বেশি নাম্বার পাওয়া যাবে, এরকম একটা ব্যাপার। করবে, করে যেরম যেরম দাগিয়েছি, যেরম ভাবে বললাম পড়বে, পড়ে এই এমসিকিউগুলো সলভ করবে। দেখো এখানে আনসারও দিয়ে দেওয়া আছে, তো এই আনসারগুলো পরে মেলাবে, আগে নিজেরা এমসিকিউগুলো সলভ করবে। করার পর আরটিপি এমটিপি কোয়েশ্চেন আনসারগুলো ফলো করতে হবে, সেখানে কি কি কোয়েশ্চেন দেওয়া আছে আমি সব, যদি না জেনে থাকো কেউ যে কীভাবে আরটিপি এমটিপির কোয়েশ্চেন আনসার খুঁজতে হবে, কীভাবে ফলো করতে হবে, তাহলে আমাকে কমেন্টে বলবে, আমি সেইভাবে একটা ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে কীভাবে খুঁজে করতে হবে। আর ব্যাস, করো এইভাবে পড়াশুনো করো। আগে বইটা পুরো একদম জলের মতো করতে হবে, তারপরে আরটিপি এমটিপি মানে চ্যাপ্টার ওয়াইজও তুমি করতে পারো। মানে ধরো এখন ফার্স্ট চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে গেলো তো বইটা পড়া, এরপরে তুমি আরটিপি এমটিপিগুলোও একেবারে করে নিলে কোয়েশ্চেন আনসার। কেননা যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে কেস স্টাডি দিয়ে কোয়েশ্চেন, তো কেস স্টাডি দিয়ে আসবে, নর্মালি তো কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না যে এর অবজেক্টিভ বলো, আরে না, একটা কেস স্টাডি দিয়ে দেবে, সেখান থেকে তোমায় বুঝে নিতে হবে যে কীভাবে কোন কোয়েশ্চেনটার আনসার এখানে লিখতে হবে, সেটা তোমায় বুঝে নিতে হবে যে কোন আনসারটা এখানে লিখতে হবে। সেটা তুমি কেস স্টাডি যখন করবে তখনই বুঝতে পারবে, কেস স্টাডি যখন ফলো করবে, আরটিপি এমটিপি সলভ করবে, সব করবে, তারপরেই তুমি বুঝতে পারবে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এক্সাম দিতে যাওয়ার আগে আরটিপি এমটিপি সলভ করা খুব ইম্পর্টেন্ট। করো সবাই, বেস্ট অফ লাক। ক্লাস কেমন লাগলো জানিও, নেক্সট চ্যাপ্টার তা সেই মতো আমি দেবো, কমেন্টে জানাও কত তাড়াতাড়ি তোমাদের, কারোর যদি আর্জেন্ট লাগে আমি তাহলে পরপরই দেওয়ার চেষ্টা করবো, নয়তো আমার নিজেরই পড়তে পড়তে আর টাইমই হয়ে উঠছে না। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক, ভালো করে এক্সাম দিও।